নমস্কার। লিখিত পডকাস্টে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমাদের সাথে যিনি রয়েছেন তিনি ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিসের রেভিনিউ সার্ভিসে র্যাঙ্ক করেছেন 14 এবং কমন মেরিট লিস্টে তার র্যাঙ্ক 38। কি ছিল তার স্ট্র্যাটেজি, তার বুক লিস্ট, কিভাবেই বা তিনি পড়াশোনা করেছিলেন, সেই সব কিছু নিয়ে আজ এই পডকাস্টে একটা হোলিস্টিক আলোচনা আমরা করব। তো তিনি আর কেউ নন, মিস্টার সৌভিক চক্রবর্তী। ওয়েলকাম আপনাকে। থ্যাংক ইউ। আচ্ছা, তো আপনার ব্যাপারে একটু বলুন, একেবারে ব্যাকগ্রাউন্ড থেকে যদি শুরু করেন। কোথায় জন্ম, বেড়ে ওঠা, পরিবারে কে কে আছে যদি একটু বলেন। আমার জন্ম কলকাতাতেই। আমার বাড়িতে আমি, মা আর বাবা, আর এই মুহূর্তে দিদা আছে আমাদের সাথে। হুম। স্কুলিং হচ্ছে স্বামী পরমানন্দ বিদ্যাপীঠ থেকে, স্কুলটা টালিগঞ্জে। 2011 সালে মাধ্যমিক পাস, 2013 সালে এইচএস এবং 2017 সালে গ্রাজুয়েশন পাস কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিটেক করি আমি ক্যালকাটা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে। তারপর পরে ধীরে ধীরে বিভিন্ন পরীক্ষা দিতে দিতে জার্নি শুরু, এবং আজকে বাই গডস গ্রেস সবকিছু ঠিকঠাক লাগছে অনেকদিন পর। অসাধারণ। আর একেবারে সিঙ্গেল চাইল্ড? হ্যাঁ, আমি একা। আচ্ছা। আর মোটামুটি মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে কেমন স্টুডেন্ট ছিলেন? ভালো, মানে দুটোতেই 80% অ্যাভাব মার্কস ছিল। আচ্ছা, আচ্ছা। আহ, আচ্ছা, তো তারপরে ইঞ্জিনিয়ারিং যেমন সবাই নেয়, বেশিরভাগ মানুষ। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। তো তারপর মানে ক্যাম্পাসিং এ যে বসবেন না সেটা খুব কনসিয়াস ডিসিশন ছিল, যে না ক্যাম্পাসিং এ না, বসবো না? আমার ক্যাম্পাসিং এ আমি বসি। কলেজ থেকে ইউনিভার্সিটি এন্ট্রি স্কিম বলে একটা প্রোগ্রাম হয়, সেখান থেকে আমি ইন্ডিয়ান নেভিতে সুযোগ পাই। তারপরে হচ্ছে আচ্ছা। আমাকে পরের বছর ব্যাঙ্গালোর যেতে হয়। আমার বোর্ড ছিল 17 এসএসবি ব্যাঙ্গালোর। তো এসএসবি, আচ্ছা। মানে আফটার এসএসবি we get recommended for whatever Indian Navy, Army or Air Force, যেই ব্রাঞ্চটাই হোক না কেন, ট্রাই সার্ভিসের মধ্যে। তো ওখানে গিয়ে আমি জানতে পারি আমার সোয়েটি পাম আছে, আর সোয়েটি পাম একটা রিজেকশনের কারণ হয়। তারপরে এসএসবি থেকে ফিরে আসি। হুম। তারপরে আসার পর বিভিন্ন জায়গায় ইন্টারভিউ দিয়েছি। আহ, সেটা প্রাইভেট কোম্পানিতেই বেসিক্যালি। তো কখনোই মানে চাকরি পাওয়ার পরও মনে হয়েছে এখানে জয়েন না করে আরেকটু বেটার চেষ্টা করি, আরেকটু বেটার চেষ্টা করি। এইভাবেই গেটে প্রিপারেশন শুরু। তো 2018-তে আমার গেটে হয়নি, 19-এও হয়নি। 2020 সালে আমি গেট পাস করি। এতদিনে চাকরির ইচ্ছাটা কিছুটা কমে গিয়ে আমার এমটেক করা, তারপরে পড়ানো, এই দিকটাতে অলরেডি আমি মন স্থির করে ফেলেছি। ইন দ্য মিন টাইম আমি টিউশন পড়াতাম। মানে এখনের মতো এত ভলিউমে পড়াতাম না, কিন্তু টিউশন পড়াতাম। তো হুম। তারপরে হুম। গেট যখন 2020-তে, আমার মনে আছে 16ই মার্চ সম্ভবত আমাদের রেজাল্ট বেরোয়, আর 23 বা 24শে মার্চ থেকে লকডাউন হয়। তো ততদিন অব্দি আচ্ছা। ঠিক আছে যে মানে গেট কোয়ালিফাই হয়েছি, এমটেক করবো। কারণ আইআইটি যাওয়ার একটা শখ যতজন ইঞ্জিনিয়ারিং করে মোরালেস সবার মধ্যেই আমাদের থাকে, বা হুম। 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 সায়েন্স নিয়ে পড়লে আইআইটির প্রতি একটা ভালো লাগা থাকে। তো সবকিছু হুম। ঠিকঠাকই ছিল। পরবর্তীকালে বেশ কিছু সমস্যা আমরা পড়ে যাই, সেটা ফাইন্যান্সিয়াল সমস্যা। তখন আমার এই ডিসিশনটা নিজেকেই নিতে হয় যে আরো 2 বছর আমি আর এমটেক এর পেছনে নষ্ট করবো না। কারণ আচ্ছা। এমটেক আমি যা স্কলারশিপ পেতাম, 12,400 করে বোধহয় তখন স্কলারশিপ পাওয়া যেত, সেটা পুরো ফিজ কভার আপ হয়ে যেত, আইআইটির যা ফিজ আছে কভার হয়ে যেত। কিন্তু তখন ওই হুম। ডিসিশনটা নিতে হয় যে মানে ফাইন্যান্সিয়ালি, বাট ইচ ডে উই আর গোয়িং ব্যাকওয়ার্ডস, আই কুড সি মাই ফ্যামিলি গোয়িং ব্যাকওয়ার্ডস ইচ ডে। তো একটা হুম। ক্রাইসিস সিচুয়েশন তখন। আরো 2 বছর, মানে আমি যদি বাড়িতে বলতাম আমি এমটেক করবো বা আমি যাবই, মানে আইআইটি যাবই, তখন আমাকে না করতো না। কিন্তু খুব কনসিয়াস ডিসিশন ছিল আরো 2 বছর কি সেই ভলিউম অফ খাটনিটা আমার মা বাবাকে আবার আমি করতে দিতে চাই। তো তখন কনসিয়াসলি সেখান থেকে সরে আসি, মানে ফাইন্যান্সিয়াল স্টেবিলিটিটা তখন দরকার ছিল। তো আমি পড়ানো শুরু করি। তখন অব্দি ডাব্লিউবিসিএস বলে আমার কোনো জানা ছিল না বা কিছু। তো পড়ানো এবং পড়িয়ে ফাইন্যান্সিয়ালি একটা স্টেবল জায়গায় আসা, সেটাই প্রাইমারি মোটিভ ছিল ব্যাক ইন 2020। হুম। এভাবেই জার্নি শুরু।
আচ্ছা, আচ্ছা। তো প্রথম এই ৪ টে অক্ষরের ব্যাপারে কিভাবে জানতে পারলেন? যে এই ৪ টে অক্ষর এইটা এক্সিস্ট করে? হ্যাঁ, এই যে WBCS মানে যেটা স্বপ্ন হয়ে গেছিল 2021 থেকে, এটা মানে অল থ্যাঙ্কস টু ইউটিউব আর ইউটিউব অ্যালগোরিদম। ঠিক আছে, নর্মাল স্ক্রোল আচ্ছা, করতে করতেই আমার কোনো আইডিয়া ছিল না এরকম কিছু কোনো পরীক্ষা হয় বা কিছু সিভিল সার্ভিসের এরকম কোনো আইডিয়া ছিল না। তো আমি অভিরূপ ভট্টাচার্য স্যারের একটা জোশ টক দেখি, তারপর ধীরে ধীরে গার্গী ম্যাম যে আছে, গার্গী ম্যামের দেখি, সপ্তর্ষিনাথ স্যারের দেখি। তো এই পরপর এগুলো দেখার পর এই পরীক্ষা সম্পর্কে জানতে পারি। তারপর ধীরে ধীরে সিলেবাস গ্যাদার করা বা কিভাবে কি স্কিম অফ এক্সামিনেশন আছে, তো ওভাবেই গোয়িং উইথ দ্য ফ্লো। আচ্ছা, আচ্ছা। তো কোচিং নাকি সেলফ স্টাডি, কোনটার গুরুত্ব ছিল? না, আমি ভর্তি হয়েছিলাম এক জায়গাতে, তারপরে আচ্ছা, হচ্ছে যে সেই জায়গাটা পরবর্তীকালে সেই ইনস্টিটিউটটা এখন আর এক্সিস্ট করে না। তো আচ্ছা, স্পেসিফিক কিছু সাবজেক্ট সেটা অপশনাল হতে পারে, বাংলা হতে পারে, ইংলিশ হতে পারে, আমি এইগুলো কোচিং নিয়েছি, সেটা অনলাইন অফলাইন আচ্ছা। দুভাবেই নিয়েছি। বাহ! আচ্ছা। আর অন্যান্য পরীক্ষা কি এর সাথে দেয়া হতো? মানে অ্যাপার্ট ফ্রম WBCS? না, আ এই আচ্ছা, 2021 থেকে যখন প্রিপারেশন শুরু হলো, তো আমার হুম, মনে আছে তখন ইউরো কাপের টাইমে আমার প্রিপারেশন শুরু হয়েছিল, তখন ইউরো কাপ চলছিল। তো তখন হ্যাঁ, থেকে WBCS টাই আমার মানে এই একটা পরীক্ষায় পুরো ফোকাসটা করেছি। আচ্ছা, যতদিন না আচ্ছা, আমি 2022-এর মেন্স দিয়েছি, আমি অন্য কোনো পরীক্ষা দিইনি। মানে আফটার আচ্ছা, গেট আমি 3বার গেট দিয়েছি। তারপরে 2021-এর থেকে শুরু, 2022-এ এসে WBCS, মানে মেন্স অব্দি আমি আর অন্য কোনো এক্সাম দিই। আচ্ছা, আচ্ছা। আ ওকে। তো ১ম কম্পিটিটিভ এক্সাম আই গেস গেট তাহলে? হ্যাঁ, আচ্ছা। তো আম আচ্ছা, ১ম WBCS টা কত সালে? ২০২২ এরটাই কি ফার্স্ট? নাকি ২০২১ এ দিয়েছিলেন? 22-এ। ২২ 22 টাই ফার্স্ট, আচ্ছা। তো সেক্ষেত্রে ২০২২ টাই একেবারে সিরিয়াস অ্যাটেম্প্ট ছিল? হ্যাঁ, কারণ হচ্ছে বেশ কিছুটা সময় আমরা পেয়েছি, পরীক্ষা আমাদের অগাস্টে হয়েছে, আমিও ওই হুম, জুন জুলাই থেকেই পড়া শুরু করেছিলাম, তো ওটা সিরিয়াস অ্যাটেম্প ছিল। আচ্ছা, আচ্ছা। তো সেক্ষেত্রে তাও কতদিনের জার্নি মোটামুটি যদি আমি ধরি? একেবারে ১ম থেকে শুরু করে কতদিন আ পর মোটামুটি আপনি বুঝলেন যে না ঠিক আছে এবার আমি ঠিকঠাকভাবে দিতে পারি? মানে জার্নিটা তাও কত দিনের? সেটা কত মাসের বা মানে কত বছরের? প্রিলিমস হ্যাঁ, অব্দি, একেবারে মানে 2022-এ প্রিলিমস, 2022 প্রিলিম প্রিলিমস যতদিনে। আপনার আপনার প্রিপারেশন মানে একদম শুরু থেকে? মানে মানে কবে থেকে ওই ইনিশিয়ালি WBCS সিরিয়াস হলেন দেন স্টার্ট করলেন? যখন মানে নিজেকে কমিট করি এক্সামটার প্রতি, তার আগে আমি নিজের জন্য কিছু ফিল্টার টেস্ট করেছিলাম যে আদেও আমি মানে এত ভাস্ট সিলেবাস, এত সাবজেক্ট যেগুলো সম্পর্কে আমার মানে সায়েন্স ম্যাথস বাদে কোনোটারই কোনো আইডিয়া নেই, কোনো সাবজেক্টেরই কোনো আইডিয়া নেই। তো আমি হুম, হুম, আদেও এটাই বসবো কিনা, তো নিজের জন্য কিছু ফিল্টার টেস্ট করেছিলাম যে এইগুলো যদি পাস করি আমি, তাহলে আমি নিজেকে কমিট করবো এক্সামের প্রতি। নয় হচ্ছে যে তখন মানে আমি 26 বছর বয়সে প্রিপারেশন শুরু করেছি, নয় হচ্ছে যে হুম, ব্যাংক বা CGL এইসব, এই দুটোই অপশন ছিল যে কোনো একটার দিকে আমি তখন যাব, কেন অলরেডি যদি আমি 2021-এর কথা বলি, 4 ইয়ার্স আফটার মাই অলরেডি পাস্ট মাই গ্রাজুয়েশন, 4 ইয়ার্স। হুম, হুম, মাঝখানে আমি পুরো ফোকাসটাই গেটের জন্য দিয়েছিলাম, তো আমি বেসিক্যালি ওই চাকরি করার, ইঞ্জিনিয়ারিং এ চাকরি করার মেন্টালিটি, তাও কোর কোম্পানি, আমার একটা খুব ব্যাপার ছিল যে আমি কোর কোম্পানি ছাড়া চাকরি করবো না। নয় কলেজে আচ্ছা, ইনফোসিস এসছে, উইপ্রো এসেছে, আমি কখনো বসিনি, এগুলোতে বসিনি। আচ্ছা, তো হুম, ওই হুম, তো আমি প্রথমে কি করি যে হিস্ট্রি দিয়ে শুরু করি, যে হিস্ট্রির কিছু স্পেসিফিক চ্যাপ্টার পড়েছিলাম, পড়ে দেখেছিলাম আমি কি সিবিএসসি এর কোশ্চেন করতে পারছি। হুম, দেখলাম হুম, যে হ্যাঁ হচ্ছে। সেম জিনিস হুম, অল্প মানে একটা দুটো চ্যাপ্টার আমি ইকোনমিক্স এর পড়ে দেখেছিলাম, আর আমি কি এতটা পড়ে প্রিভিয়াস এর কোশ্চেন প্রিলিমস এর যে করতে পারবো, দেখলাম হলো। তারপরে আমি নিজেকে কমিট করি যে না, এই সাবজেক্ট গুলো তাহলে আমি পড়ে আলটিমেটলি ক্লিয়ার করতে পারবো, বা নিজেকে একটা জায়গায় আনতে পারবো যে আমি পরীক্ষায় অ্যাপিয়ার করার মতো একটা পরিস্থিতিতে নিজেকে নিয়ে যেতে পারবো। তো ওই ফিল্টার এক- টেস্টটা আমি 1-2 মাস নিজের ওপর করেছি, যেভাবে হিস্ট্রি পড়েছি আর ইকোনমিক্স পড়েছি।
আচ্ছা, না আপনি একটা খুব বাই সুন্দর এন্ড কথা অফ, বললেন। হ্যাঁ, বলুন হ্যাঁ বলুন, বলুন, কমপ্লিট করে নিন। বাই এন্ড অফ জুলাই অগস্ট ওই টাইমটা যদি আমি ধরি 2021-এ, তো আই ওয়াজ হুম, কমপ্লিটলি ইনটু WBCS, যে এছাড়া আর কিছু না, যা আচ্ছা। পড়ে হবে আমি পারবো এরকম একটা বিশ্বাস তৈরি হয়েছিল এই হিস্ট্রি আর ইকোনমিক্স এর চ্যাপ্টার পড়ে আর প্রিভিয়াস এর কোশ্চেন দেখে। হুম 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 তারপর আপনি মোটামুটি ফ্রি হলো। হ্যাঁ মানে তারপর তাহলে যদি ধরি অগাস্ট টু অগাস্ট, আমাদের খুব সম্ভবত অগাস্ট বা জুন এরকম কোনো সময় পরীক্ষা ছিল। জুন মাসে হুম খুব হুম সম্ভবত 22শে জুন বা 20শে জুন বাইশ। পরীক্ষা ছিল। তো হ্যাঁ, এই টাইমটা আমি মানে এই টাইমটা পুরো আমার প্রিপারেশনের টাইম। আচ্ছা 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 আচ্ছা, তো মোটামুটি ওই 1 বছর। হ্যাঁ, প্রায় 10 মাস, 11 মাস ওরকম একটা সময়। হুম 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 হুম, অসাধারণ। আচ্ছা, তারপরে তো আপনি আবার ইয়েতেও সময় পেয়েছিলেন, ওই মেন্সের আগে। হ্যাঁ, সরি। মেন্সের আগেও তো একটা সময় পেয়েছিলেন। হ্যাঁ, মেন্সের আগে অনেকটা সময় পাওয়া গেছে। আমাদের মেন্স হয়েছে 28শে সেপ্টেম্বর, হয়তো 2023-এর 28শে সেপ্টেম্বর এরকম সময় শুরু হয়েছিল। তো ওই সময়ও আচ্ছা, হচ্ছে যে একটা প্রায় 13-14 মাসের গ্যাপ হয়ে গেছিল, সেটা খুব হেল্প করেছে। একদম একদম একদম। আর যেটা আপনি বললেন যে ওই কোর স্ট্রিম ছাড়া আপনি ঢুকবেন না, তো সেটাও একটা মানে স্টাবর্ন নেচারটা ভেরি ইম্পর্টেন্ট। মানে আমি যখন আপনার সঙ্গে কথা বলেছিলাম, আই সামহাউ গেট দ্যাট ভাইব যে একটা স্টাবর্ন নেচার রয়েছে। আমার মনে হয় যে এই স্টাবর্ননেস গুলোই অ্যাকচুয়ালি ডিফাইন করে হাউ স্ট্রং ইওর ক্যারেক্টার ইজ। তো সেটা আমার মনে হয় কোথাও একটা খুব ক্রুশিয়াল রোল প্লে করেছে, যে একেবারে যখন স্টার্ট করছি 26 বছরে, তো অনেকে ভাবে যে আচ্ছা 27 28-এ তো অনেকগুলো চাকরির আহ, যেই এজ ক্রাইটেরিয়াটা সেটা তো ফুলফিল হয়ে যায়। 28-এর পর অনেক এক্সাম দেওয়া যায় না, বা তারপরে আরো কয়েক বছর পর অন্যান্য এক্সাম গুলো দেওয়া যায় না। কিন্তু WBCS এর কথা যদি আমি বলি, এটা তো 36 বছর অব্দি রয়েছে একটা টাইম। তো সেক্ষেত্রে অনেকে ভাবে আচ্ছা ইনিশিয়াল দিক থেকে কয়েকটা আগে ক্র্যাক করে নি, দেন আইল অফ ফর সিভিল সার্ভিস লেটার। বাট আপনার ক্ষেত্রে আপনি একেবারে ফার্স্টেই না, ডাব্লিউবিসিএস করবো, অন্য কোনো এক্সাম দেবো না, এই যে মেন্টাল ক্ল্যারিটি এবং এই যে স্টাবননেস, আমার মনে হয় সেইটা কোথাও একটা বোধহয় আপনাকে পুশ করেছে। এবং ইভেন দো আপনার ব্যাকগ্রাউন্ড অতটা স্ট্রং নয়, মানে আমি বলছি ফাইন্যান্সিয়াল স্টেবিলিটির দিক থেকে, বাট সেটার সত্ত্বেও আপনি এই যে এই টেনেসিটিটা, আমার মনে হয় এইটা কোথাও একটা ডিফাইন করেছে আজকের আপনাকে। তো আচ্ছা, নেক্সট যেই প্রশ্ন সেটা হচ্ছে যে আহ, আচ্ছা, এই রিলেশনশিপ বা এই ব্যাপারগুলো, তো অনেকে এই সময় অনেক সম্পর্কে জড়ায়, কিংবা অনেকে এরকম আছে যে হয়তো আহ, সেটা কাউকে পজিটিভলি বেনিফিট করে, কয়েকজনকে নেগেটিভলি বেনিফিট করে। আমি এই প্রশ্নটা রাখি সব সময় জাস্ট একটা পার্সপেক্টিভ জানার জন্য। তো হোয়াটস ইওর পার্সপেক্টিভ, আপনার কি মনে হয় যে এটা কি মানে বেনিফিশিয়াল নাকি বেনিফিশিয়াল নয় এরকম একটা জার্নিতে বা এরকম একটা প্রিপারেশনে যেখানে এতগুলো সাবজেক্ট এবং এত কম্পিটিশন? সো হোয়াটস ইউর থট অ্যাবাউট দিস, ইফ ইউ এক্সপ্লেন। না, এটা তো মানে পার্সন টু পার্সন ভ্যারি করে। তো হুম কারুর হুম যদি এরকম কারুর কোনো বন্ধুত্ব হয়ে থাকে বা রিলেশনশিপ হয়ে থাকে যেখানে দুজনেই পড়ছে, সেটা একই এক্সামের জন্য প্রিপেয়ার করছে, এরকম যদি কখনো হয়ে থাকে, তো নাথিং লাইক ইট। কারণ ওই তাই দুজন দুজনকে বুঝতে পারবে যে হোয়াট দে আর গোয়িং থ্রু, মানে কোনো ফিলিংস এর আগে কতটা চাপ নিতে হয় বা মেন্স এর আগে কতটা চাপ নিতে হয়। যাদের সময়, এই যে সময় দেওয়াটা, মানে যদি রিলেশনশিপ আমরা ধরি, লং ডিস্টেন্স রিলেশনশিপ আলাদা ব্যাপার। এখানে যদি আমি বলি যে তারা দুটো একই স্টেটে আছে বা একই ডিস্ট্রিক্টে রয়েছে, দেখা হচ্ছে এরকম কিছু, তাও হচ্ছে ওই এক্সট্রা টাইমটা আদৌ সে তাকে, মানে এক্সট্রা টাইম না, মানে সরি ফর কোটিং দ্য রং ওয়ার্ড, যে আদৌ সে ডিজায়ার টাইমটা দিতে পারছে কিনা। তো এখানে অনেক হুম। জায়গায় দেখেছি এই সমস্যাটা তৈরি হয়ে যায়। তো দুজন যদি দুজনকে বোঝে যে বা দুজনেরই একটা কেরিয়ার ট্র্যাজেক্টরি আছে, সেই দিকে তারা নিজেদের ফোকাস রেখে যদি সম্পর্কটা ব্যালেন্স করতে পারে, দেন খুব ভালো। তো যদি কেউ কোনো রিলেশনশিপে এই সময় চলে আসে, তো যদি দুজনকেই মেন্টাল স্টেবিলিটি বা পিস দেয়, তাহলে এর থেকে ভালো আর কিছুই হতে পারে না। হ্যাঁ, একদম একদম। এবং আমার মনে হয় যে কোথাও একটা ইউ হ্যাভ টু ডিসাইড হোয়াট ইউ আর ক্যাপাবল অফ, রাইট? যে অনেকের ক্ষেত্রে সেটা বার্ডেন হয়ে যায়, যে অন্য কোনো রিলেশনশিপ বা কিছু। আবার অনেকের ক্ষেত্রে সেটা হয় না, সেটা অনেকের ক্ষেত্রে ফুয়েলের মতো কাজ করে, রাইট?
তো আহ, এটা আমার মনে হয় যে প্রত্যেকের নিজের বোঝা উচিত যে আমি কোন ক্যাটাগরিতে বিলং করি, অ্যান্ড সেটাকে রেকগনাইজ করে দেন সেদিকে যাওয়া উচিত। আমার মনে হয় এটাই এটাই আলটিমেটলি একদমই। আহ, আচ্ছা, কোভিড এর সময়টা আহ, কোনোভাবে কি কাজে লাগানো গেছিল আপনার ক্ষেত্রে, আহ, যদি বলেন? না, কোভিড এর টাইমটা খুব চ্যালেঞ্জিং আমার কাছে, কারণ হচ্ছে যে তার আগে গেটের রেজাল্ট বেরোয়। হুম তখন আমার টিউশনও বেশি ছিল না, আমি তখন 2-3 জনকে পড়াতাম। তো হুম ওই হুম কোভিড এর টাইমটা খুব চ্যালেঞ্জিং, এবং ওই কোভিড এর টাইমটা কিন্তু ওই যে ইনিশিয়াল যে 3 মাস যেটা আমরা লকডাউন কাটিয়েছি, তারপর তো হুম হুম ফেজ হুম, ওয়াইজ লকডাউন আমাদের উঠে গেছে, বা একটা স্পেসিফিক টাইমে গাড়ি চলতো, এগুলো আমরা দেখেছি। তো ওই একদম। ইনিশিয়াল 3 মাসটা কিন্তু বা একটা ফুয়েল আমার কাছে, যে আজকে এই পডকাস্টে আমি এসেছি বা আমার নাম মেরিট লিস্টে আছে, আমি WBCS দিয়েছি। ওই টাইমে যে সমস্যাগুলো আমি দেখেছি ঘরের মধ্যে, অনেক কিছু রিয়েলাইজ করেছি যে অনেক ফাইন্যান্সিয়াল সমস্যা ছিল যেগুলো আমাকে জানানো হতো না, আমি হুম সেগুলো জানতে পেরেছি। তো তখন থেকেই ডিসাইড করি যে মানে ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি কতটা দরকার, যে চাকরি করেও হোক বা কেউ যে কোনো ভাবে কেউ সেলফ এমপ্লয়েড হতে পারে, ফাইন্যান্সিয়ালি স্টেবল হওয়াটা কত দরকার সেই সময় আমি বুঝেছি। তো আমার প্রাইমারি ফোকাস ওই আফটার ফার্স্ট ফেজ অফ লকডাউন যেটা ছিল, যে টু এনশিওর দ্যাট আমার বাবা মা ঠিকঠাক আছে, আমরা মানে ঠিকঠাক ভাবে চলতে পারি। তো হুম। সেইটা এনশিওর করার পর WBCS এ আসা। তো ওই কোভিড এর টাইমটা খুব ভাইটাল আমার কাছে, মেবি টার্নিং পয়েন্ট আমার লাইফের বা আমার মা বাবার জন্য, যে সেই টাইমটা না হলে বা না এলে হয়তো বা আজকের এই দিনটা আসতো না। আচ্ছা, মানে সেই সময়টাতেই আপনি ওই শিফটটা করলেন যে আপনি টিউশন করাবেন স্টুডেন্টসদের, তখনই আপনি ডিসাইডটা হ্যাঁ, করলেন খুব স্ট্রং। আচ্ছা, দেন ইভেনচুয়ালি এই দিকে এই প্রিপারেশনে আসা। হুম, আন্ডারস্টুড। আচ্ছা, নেক্সট হচ্ছে যে আহ, প্রথম যে WBCS সিলেক্টেড হলেন, WBRS, অ্যাসিস্ট্যান্ট কমিশনার রেভিনিউ, তো সেই যে জানতে পারলেন, আই মিন সেই রেজাল্টে, ওই রেজাল্টের এক্সপিরিয়েন্সটা যদি একটু বলেন, আহ, কি ছিল দিনটা, যদি একটু বলেন পুরোপুরি। দিন মনে আছে, বৃহস্পতিবার ছিল, আর ডেট এক্স্যাক্টলি মনে নেই, খুব সম্ভবত 5 তারিখ ছিল হয়তো। বৃহস্পতিবার প্রচন্ড বৃষ্টি পড়ছিল, সেই সময় আমাদের রেজাল্ট বেরোয় 3টে 27, 28 এরকম কিছু একটা টাইমে রেজাল্ট জানতে হ্যাঁ। পারি। আমি এক জায়গা থেকে মক দিয়েছিলাম, তো মক ইন্টারভিউ, তাদেরই গ্রুপে আমি প্রথম PDF টা পাই। ইনিশিয়ালি রেজাল্ট দেখার পর আমার এক্সপ্রেশন যতটা ছিল, মানে আমি যতটা খুশি হয়েছি বা এক্সপ্রেস করতে পেরেছি, আমার মা মানে তার এক্সপ্রেশনটা ডিসক্রাইব করার মতো, মানে সে অযোধ্যায় কাজ দিল সেম বাবার জন্য, বা এই WBCS পড়তে এসে যে বন্ধু একজনকে পেয়েছি, সেম অবস্থা সবারই ছিল। তো আমি যতটা না খুশি হয়েছি বা এক্সপ্রেস করতে পেরেছি, আমার থেকে অনেক বেশি খুশি তারা হয়েছিল, বাকি আমার ছোটবেলার বন্ধু বা দিদি যারা আছে, তো তারা অনেক বেশি খুশি ছিল আমার থেকে। আমি আমার এক্সপ্রেশনটা এখানে খুব একটা বেশি ডিসক্রাইব করতে পারবো না, কিন্তু তাদের আমি দেখেছি, কারণ আমি জাস্ট গিয়ে নর্মালি রেজাল্টটা জানিয়েছি যে রেভিনিউ সার্ভিস পেয়েছি, তাদের আচ্ছা, খুশিতেই আমি খুশি। একদম একদম একদম। এটা এটা কিন্তু ঠিক, মানে এটা আমিও দেখেছি। আমি জানি না মানে আহ, এটা মানে কিছুটা ফিলোসফিক্যাল সাউন্ড করবে কিনা, বাট আমি এটা দেখেছি যে নিজে কিছু একটা পেয়ে খুশি হওয়ার থেকে, মানে when you see the people around you are happy, you feel extremely happy। মানে নিজে যতটা খুশি হয়ে খুশি হওয়া যায়, বা নিজের জন্য কিছু হলে যতটা খুশি হওয়া যায়, অন্যরা আশেপাশে যারা রয়েছে, অবভিয়াসলি ইয়োর লাভড ওয়ান্স, তারা যখন খুশি হয় সেটা আরো বেশি, মানে অনেক বেশি চেয়ারফুল হয় আমার মনে হয়। তো আহ, আচ্ছা, নেক্সট। হ্যাঁ, বলুন বলুন। মানে আমি তো পড়েছি, পরীক্ষা দিয়েছি, সেগুলো আলাদা ব্যাপার। আমাদের সবাইকে, যতজন আমরা চাকরি পেয়েছি বা এরপর গ্রুপ C গ্রুপ D রেজাল্ট বেরোবে, যারাই পাবে, আমরা তো আমাদের পার্টটা করেছি, কিন্তু যারা আমাদের উপর বিশ্বাসটা রেখেছে, যে দিনের পর দিন এটা লম্বা জার্নি, তো যারা বিশ্বাস রেখেছে যে ও পারবে, এবার হয়ে যাবে, তো তাদের বিশ্বাসের মর্যাদা রাখতে পারাটা বেশি বড় ব্যাপার আমাদের, আমার মনে হয়েছে আমার কাছে। একদম 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 একদম, এটা এটা একদম, এটা আমি মানি যে যারা
বিশ্বাসটা রেখেছে তাদের কাছে যদি না সেটা প্রমাণ করা যায়, সেটা খুব মানে কষ্টকর, ঠিক? আহ, আচ্ছা, তো আচ্ছা, রিলেটিভ আর প্রতিবেশীদের প্রতিক্রিয়া, এটা আমি প্রত্যেকটা জায়গায় জিজ্ঞেস করি যে রিলেটিভ আর প্রতিবেশীদের প্রতিক্রিয়া কি আপনার এই সাফল্য শুনে? তারা কি জানতেন যে আপনি প্রিপারেশন নিচ্ছেন? যদি হ্যাঁ, তো রিয়াকশন কি? আর যদি না, তাহলেও তাদের রিয়াকশন কি, যদি একটু বলেন ব্রিফলি। আজকে আহ, আপনারই দিন, বলুন। তো বাড়িতে হচ্ছে মাসিরা জানতো আমি পরীক্ষা দিচ্ছি। আমার দুই মাসি আছে, তারা জানতো। আমার খুব মানে 4 বছর থেকে আমার যার সাথে বন্ধু, সেই ভুবন আমার বন্ধু, খুব ভালো, ওরা জানতো। মানে দে আর মোর আচ্ছা। লাইক আ ফ্যামিলি টু মি। আমি যেখানে দিদির কথা একটু আগে বললাম, ভুবনের দিদি, কিন্তু হুম, মানে আমার নিজের থেকেও বেশি। তো দে হুম, আর হুম, ভেরি হ্যাপি। ও ব্যাঙ্গালোরে ছিল তখন, দিদি এখানে ছিল। তারা খুব খুশি। কারণ গেটের সময় দিদি আমাকে প্রচুর সাপোর্ট করেছে, যেই সময় আমি গেট দিই। তো হুম, তারা তো হুম, খুবই খুশি। প্রতিবেশী খুব একটা কেউ জানতো না যে আমি পরীক্ষা দিচ্ছি বা কিছু। আমি যেই বাড়িতে ভাড়া থাকি সেই কাকু জানতো, মানে আমার যে ল্যান্ডলর্ড, সে জানতো। তো তারা খুব আচ্ছা। খুশি হয়েছে। আর পড়ে রয়েছে আমার স্টুডেন্টরা, মানে আমার প্রায় 18-19 জন স্টুডেন্ট। বেশ কিছু স্টুডেন্ট, মানে আমি যখন পড়া শুরু করেছিলাম তাদের পড়াতাম, রেজাল্ট বেরোতে বেরোতে তাদেরকে আর পড়াই না এখন। তারা খুব খুশি। তো রিলেটিভ বলতে বা যাদের নাম বললাম, আর হচ্ছে যে এই বন্ধু বান্ধবেরাই, বা স্কুলের বন্ধুরা, আমার স্কুলের খুব কাছের 4-5 জন বন্ধু আছে, তারা খুব খুশি হয়েছে। হুম, হুম। আচ্ছা, আহ, এরকম হয়েছে কখনো যে মানে প্রিপারেশন ফ্রেজে কখনো এরকম শুনতে হয়েছে যে না, একটা অলীক স্বপ্ন, বা হয় না, বা এরকম কিছু, আহ, বা ডিমোটিভেট করেছে কখনো কোনো বিষয়, কেউ এরকম কোনো এক্সপিরিয়েন্স পেয়েছেন কখনো? জার্নিটা তো বেশ লম্বা, মানে যদি পরীক্ষা থেকে রেজাল্ট অব্দি ধরি, প্রায় হচ্ছে যে 2.5 বছর বা অলমোস্ট 3 বছর, প্রায় 3 বছরের একটা জার্নি। মানে এরকম মানে একবার দুবার না, বারবার শুনতে হয়েছে যে সরকারি চাকরি হয় না, সরকারি চাকরি কজন করে। তো ওইগুলো খুব একটা গায়ে মাখতাম না, কারণ আমি জানতাম আমি এটাই করতে চাইছি, বা সরকারি চাকরি পাওয়া যায় না, এইসব কথা বহু শুনেছি। কিন্তু তারা এখন খুব খুশি, সেটা দেখে অবাক লাগে যে তারাই ভাবতো কোনোদিন হয়তো হবে না। তো এগুলো তো একদম। পার্ট অফ দ্য প্রসেস। যে এরকম লম্বা কোনো একদম। প্রসেসে থাকলে, বা যে কোনো পরীক্ষার ক্ষেত্রে, আমি শুধু ডাব্লিউবিসিএস বলছি না, যে স্কুলের হুম, এন্ট্রান্স এক্সাম হোক, কলেজের হোক, বা চাকরি বাকরি কোনো যে কোনো পরীক্ষা হতে পারে, তো ডাউটার হুম। তো থাকবেই। আর তারা যদি ডাউটই না করে, তাহলে আর আমার প্রিপারেশনের মানে, যদি তোমাকে কেউ ডাউটই না করে। সেরা, সেরা। একদমই তাই, একদমই ট্রু, ট্রু। এবং আরেকটা হচ্ছে যে মানে সরকারি চাকরি তো একটা, বাট সিভিল সার্ভিস সেটা একটা, মানে ঠিক আছে, অনেকে ভাবে যে ঠিক আছে, একটা যে কোনো একটা সরকারি চাকরি হয়তো হয়েও যেতে পারে, এত পড়ছে বা এত প্রিপারেশন করছে, বাট সিভিল সার্ভিসটা হট করে কেউ, আমি দেখেছি যে বেশিরভাগ ক্ষেত্রে সব হট করে মেনে নিতে চায় না। আচ্ছা, এটা হয়েছে, এরকম একটা ব্যাপার, যাই হোক। বাট হুম। মানে আচ্ছা, মুখের ওপর নেক্সট। কেউ হয়, অনেক কমই মানুষ হয়তো মুখের ওপর ডিরেক্টলি বলেছে, আচ্ছা সরকারি চাকরি বা সিভিল সার্ভিস, নীল বাতি, এই নিয়ে তারা প্রচুর কথা মুখের ওপর হয়তো বলেনি, কিন্তু পেছনে বলেছে। তো তারা এখন চুপ, বেশ ভালো লাগে এটা দেখে। আর আরেকটা জিনিস আমি দেখেছি, মানে ইউ নো দ্য ইন্টেনশন, মানে হয়তো সামনে আপনাকে ভালো কিছু বলছে, হ্যাঁ, কিন্তু আপনি জানেন যে মানে অ্যাকচুয়ালি কি বলতে চায়, বা অ্যাকচুয়ালি ওই কথার ভাঁজে ঠিক কিরকম টোনটা রয়েছে, খারাপ টোন রয়েছে না ভালো টোন রয়েছে, এটা বোঝা যায়। এবং আরেকটা ফানি ব্যাপার যে যারা হয়তো সামনে বলছে না, পিছনে বলছে, কিন্তু যাদেরকে বলছে পিছনে, তারা আবার যে এসে আমাকে বলছে, সেটা তারা বোঝে না। এই ব্যাপারটা যে আমি মানে মানে এটা তো প্রচুর যার হয়েছে। সম্বন্ধে বলছে, হ্যাঁ, যার সম্বন্ধে এরকম বলছে সে ঠিক জেনে যায়। আবার সে রেজাল্টের পরের দিন কনগ্রাচুলেটও করেছে আমার, সেটা দেখে বেশ অনেক পরে আমি রিপ্লাই দিয়েছি যে কি বলবো, এ তো এতদিন এত কিছু বলে গেছে। সেরা, সেরা। মানে এই 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 ব্যাপারটা না, মানে এই ইনসিডেন্ট গুলো খুব ইউনিভার্সাল, আমার মনে হয় যে প্রত্যেকের সঙ্গে হয় কিছু না কিছু ভাবে। একদম। হ্যাঁ, এটা তো মানে বিশেষ করে পরীক্ষা দিচ্ছে। আহ, আমি আবার বলছি যে শুধু সিভিল সার্ভিস বলে না, যে কোনো পরীক্ষা কেউ দিচ্ছে শুনলেই বাকি তার ফ্যামিলি যতটা সাপোর্ট করে, বাকিদের যতটা না চিন্তা হতে, বাকিদের একটু বেশি চিন্তা থাকে যে কি হলো না হলো।
রাস্তায় দেখলে জিজ্ঞেস করা, থামিয়ে দিয়ে জিজ্ঞেস করা, এগুলো তো এই জিনিসগুলোকে এনজয় করতে হবে। হুম, একদম একদম। আহ, আচ্ছা, কখনো এটাকে বার্ডেন হিসেবে নেননি না, যে ইন কেস যদি না হয় কি হবে, মানে ওই যারা বলছে যে পড়ে যাবে, যদি সত্যি তাদের সামনে পড়ে যাই, মানে তার থেকে বেশি একটা সম্মানহানির ব্যাপার থাকে। তো এটাকে কি কখনো বার্ডেন মনে হয়েছিল যে না এতজন জেনে গেছে বা কিছু, আহ, এটা একটা চাপ না, মনে হতো? ডাব্লিউবিসিএস জবে থেকে পড়া শুরু করেছি, হুম, জবে থেকে কমিট করেছি এক্সামটার প্রতি, তবে থেকে যতদিন না রেজাল্ট বেরিয়েছে আমি একবারও ভাবিনি যে ইনকেস যদি না হয়, এটা একবারও ভাবিনি। কারণ আমার কাছে এই যে যদি আর একটা অ্যাটেম্প লাগে, আরো দুটো অ্যাটেম্প লাগে, বা প্রিলি ক্লিয়ার অব্দি হয়তো মাথার মধ্যে এটা ছিল, বাট মেন্স অনওয়ার্ড যখন মেন্স লিখতে বসেছি বা যখন মেন্স এর মক গুলো আমি দিয়েছি, আমার মধ্যে কখনো এই ব্যাপারটা আসেনি। তো আমি জানতাম হুম, যে এক্সিকিউটিভ না হলেও বা একটা সার্ভিস আমি পেয়ে যাব। একদম একদম। হুম, আচ্ছা। আহ, আচ্ছা, আপনার ফার্স্ট চয়েস কি ছিল? এক্সিকিউটিভ? হ্যাঁ, ডাব্লিউবিসিএস এক্সিকিউটিভ, সেকেন্ডে রেভিনিউ সার্ভিস। আচ্ছা, আর পুলিশ সার্ভিস বোধহয় অনেকটা পড়ে নাকি? হ্যাঁ, না পুলিশ আমি সার্ভিস কি অনেক? 22-23 মানে 23-এরও আমার মেন্স দেওয়া আছে। দুটোর ক্ষেত্রেই আমি ACD অ্যাপ্লাই করেছি, আমি গ্রুপ বি কখনোই অ্যাপ্লাই করিনি। আচ্ছা, মাই গড, আচ্ছা। এই আমি ফার্স্ট কাউকে দেখলাম যে মানে বিটা অ্যাপ্লাই করেনি। অসাধারণ। আচ্ছা, বাই দ্য ওয়ে, কেন মানে এত পুলিশের প্রতি অনীহা কেন? মানে ইফ ইউ কুড এক্সপ্লেন। না, পুলিশের প্রতি অনীহা নয়, সেটা খুবই একটা ইম্পর্টেন্ট সার্ভিস, ল অ্যান্ড অর্ডার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যতগুলো সার্ভিস আমাদের আছে। বা আমি যদি কোনো সার্ভিস ছেড়েও দিই, ল অ্যান্ড অর্ডারের থেকে গুরুত্বপূর্ণ আমাদের সমাজে, মানে আমি নট অনলি ওয়েস্ট বেঙ্গল, পুরো ইন্ডিয়া বা পুরো দুনিয়ার কথাই বলি, ল অ্যান্ড অর্ডারের থেকে গুরুত্বপূর্ণ কিছু নয়। কিন্তু আমাকে আমার মনে হয় যে আই এম নট ফিট ফর দ্যাট সার্ভিস, বা যেহেতু শুরুতে, মানে এটা খুব বাজে কথা যে আই এম নট ফিট, শুরুতে যেহেতু আমি নেভির প্রতি অনেকটা অবসেস ছিলাম, 2016 থেকে যখন জেনেছি পরের বছর কলেজে নেভি আসবে, ইন্ডিয়ান নেভি আসবে, নেভির প্রতি অবসেস ছিলাম। তারপর একটা সময় আমি জেনে গেছি যে আমি মানে ট্রাই সার্ভিসে অ্যাটেম্প্ট করতে পারবো না, মানে যেহেতু এই যে সোয়েটি পাম আছে আমার, মানে আমার হাত খুব ঘামায়। তো হুম, তারপর থেকে ইউনিফর্ম জিনিসটা, মানে ইউনিফর্মটা আমি একটু নেভিটাই ভেবে গেছি। 2017 মানে 22-23 বছর বয়স আমার যতদিন হয়েছে, ততদিন অব্দি হুম, নেভিটার প্রতি একটা আলাদাই ভালোবাসা ছিল। তাই কখনো ওই ইউনিফর্ম বাদে অন্য কোনো ইউনিফর্ম সেটা আমার মাথাতেও আসে না। যদিও রেভিনিউ আচ্ছা, সার্ভিসে আমি ইউনিফর্ম পাবো, সেটার জন্য খুবই এক্সাইটেড। আমি দেখছি ট্রেনিং এর ভিডিও গুলো, ইউনিফর্ম পরে ট্রেনিং হয় যে। একদম একদম একদম। নিশ্চয়ই। আচ্ছা, তো সবার একটাই দ্বন্দ্ব থাকে যে ফার্স্ট চয়েস কি দেব এই নিয়ে। তো আপনার ক্ষেত্রে এক্সিকিউটিভ কেন ছিল? ওয়াই এক্সিকিউটিভ? মানে আমি যেখান থেকে ডাব্লিউবিসিএস জেনেছি ব্যাপারটা, আমি তিনজনের নাম বলেছিলাম, আমি প্রথম তিনটে ভিডিও এমন তিনজনের দেখেছিলাম, তারা সবাই এক্সিকিউটিভ। আচ্ছা তো আচ্ছা ইভেন আচ্ছা আমার যেদিন টিটি ছিল সেদিন এই তিনজনের মধ্যে একজনের সাথে কথাও হয় সকালবেলা, আমি যখন আচ্ছা রাস্তায় ছিলাম, ফোন করে। তো সেটা খুব বুস্ট আপ করেছিল। তো ওই একটা যেহেতু দেখেছি, এই এই তিনজনকে দেখে আমি পড়তে এসেছি, ব্যাপারটা জেনেছি। তো এক্সিকিউটিভের প্রতি ভালোবাসাটা সেই প্রথম দিন থেকে ছিল, এখনো রয়েছে। আচ্ছা আচ্ছা, অসাধারণ। আহ, আচ্ছা, নেক্সট যেটা সেটা হচ্ছে যে প্রিপারেশন ফেজে কি মানে নিজেকে কখনো ফিজিক্যালি ফিট রাখার জন্য কিছু করতেন, যোগা বা আদার থিং এরকম কিছু? না, মানে কখনো সেই কি এরকম সময়টা মানে ওই পাননি? প্রিপারেশন ফেজে কিছুই করিনি, কারণ আমার সারাদিনে প্রচুর পড়ানো থাকে, আমি প্রায় 14-15 ঘন্টা পড়াই। আর যদি রানিং বলো, ওয়াকিং বলো, জগিং বলো, আমার সারাদিনে প্রচুর কার্ডিও হয়। আলাদা করে আর কিছু করার দরকার নেই, বাস থেকে নেমে ছুটে ছুটে পড়াতে যাওয়া, আবার অটোয় ওঠা, প্রচুর হাঁটাহাঁটি হয়ে যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, আপনার এখন এজ কত? আমি এখন 30 বছর বয়স। 30 30 অ্যাভারেজ, মানে আমি দেখেছি যতজনের সঙ্গে আমি ইন্টারভিউ নিয়েছি,
প্রত্যেকেই মোটামুটি ওই 30 মানে 30-র কাছে গিয়েই কিন্তু মানে WBCS টা ক্র্যাক করেছে আমি দেখেছি। মানে যতজনের সঙ্গে আমি কথা বলেছি, অবভিয়াসলি মানে দেয়ার আর পিপল যারা তারও আগে করেছে বা কিছু, বাট যেহেতু আপনি 26-এই স্টার্ট করেছিলেন আর আপনার ক্ষেত্রে তো প্রথম অ্যাটেম্পটে ইউ হ্যাভ ক্র্যাকড ইট, রাইট? বাট হ্যাঁ স্টিল বাইক। বিকজ অফ, হ্যাঁ, but still because of the process is so long that it would definitely land you on this kind of age. So it's quite normal. তো মানে সেক্ষেত্রে মানে thank God the হ্যাঁ, process is so long. কেন if the process was not so long, it would have been difficult for me to clear this exam. কারণ আমার পড়ার in সময় আমি সেরকম পাইনি। হ্যাঁ, in your first ভাগ্যিস attempt একটু গ্যাপে গ্যাপে পরীক্ষাটা হয়েছে। so blessing in disguise. একদম ব্লেসিং ইন ডিসগাইজ। আচ্ছা, নেক্সট হচ্ছে যে ইউপিএসসির ব্যাপারে কি কিছু ভেবেছেন? মানে এখন কি কিছু চিন্তা না ভাবনা আছে নাকি? না, আচ্ছা, আমি একবারও আমার মাথাতে ক্রসও করেনি যে আমি ইউপিএসসি দেবো। 2022-এর মেন্সের পর চাইলেই এতদিনে প্রিপারেশন করা যেত, কিন্তু কখনো মাথাতে আসেনি ইউপিএসসি দেওয়ার কথা। বা আমি অ্যাপিয়ারও আচ্ছা, করিনি কখনো, বা কখনো ওটা ক্রসই করেনি। কারণ আহ, আমরা ডাব্লিউবিসিএস এর জন্য যতটা পড়ি ডেসক্রিপটিভ রাইটিং অপশনাল যতটা আমাদের লিখতে হয়, ইউপিএসসির জন্য রাইটিং এর ভলিউমটা অনেক বেশি। তো এবার আমার কাছে সত্যি অতটা সময় নেই যে আমি অতটা লেখার মতো টাইম জোগাড় করতে পারবো। আর আমি জানি ঠিক না ঠিক। দিনে 2-3 ঘন্টা লিখে যদি ইউপিএসসি হয় কিনা, এটা আমার জানা নেই যে দিনে তুমি 2-3 ঘন্টা 4 ঘন্টা পড়ার টাইম পাবে। ওই তার মধ্যে লিখে বা হয়তো হতে পারে আই এম নট দ্যাট ট্যালেন্টেড, তো আমার কখনোই মাথায় আসেনি ইউপিএসসি কথা। আচ্ছা, আচ্ছা। আম, আচ্ছা, তো পড়াশোনার মোড কি ছিল? আই মিন, অনলাইন স্টাডি খুব পপুলার, সেক্ষেত্রে আপনি কি অনলাইন ইউটিউব ক্লাস, পিডিএফ এইসব জিনিসের উপর রিলাই করতেন নাকি অন দি ট্র্যাডিশনাল মেথডস লাইক পেন অ্যান্ড পেপার বুকস, কোনটা ছিল? ইনিশিয়ালি তো ইনিশিয়ালি যদি আমি হিস্ট্রি বাদ দিই আর ইকোনমিক্স বাদ দিই, আমি প্রিলিমস অব্দি যদি বলি, হিস্ট্রি ইকোনমিক্স বাদ দিয়ে আমি কোনো বই পড়িনি। আচ্ছা, কোনো আচ্ছা। একটা সাবজেক্ট নিয়ে আমি বই থেকে পড়েছি। তো আমার আচ্ছা, কাছে ইউটিউব অনেক বেশি গুরুত্বপূর্ণ, আমার কাছে পিডিএফ, টেলিগ্রামে প্রচুর চ্যানেল আছে, প্রচুর হচ্ছে ইনস্টিটিউট আছে তাদের চ্যানেল আছে, ফ্রিতে পিডিএফ পাওয়া যায়। সেম ইউটিউবে প্রচুর ভালো ভালো ম্যাটেরিয়াল পাওয়া যায়। তো এইগুলো আমাকে প্রচুর হেল্প করেছে। কারণ আমার কাছে ট্র্যাডিশনালি বসে বই পড়ার টাইম, পেন পেপার নিয়ে পড়ার টাইম এটা খুব কম। তো চলতে ফিরতে পড়াশোনাটা আমার কাছে খুব বেশি গুরুত্বপূর্ণ। এখানে পিডিএফ আর ইউটিউব ভিডিওস ওয়ে মোর হেল্পফুল ফর মি, মানে ইট ওয়াজ ওয়ে মোর হেল্পফুল ফর মি দ্যান বুক। আচ্ছা, আচ্ছা। আম, তো 4টে এমসিকিউ পেপারে অ্যাকর্ডিং টু পিএসসি অ্যান্সার কি, আহ, আপনার মার্কস কত ছিল? অ্যাকর্ডিং টু পিএসসি আনসার কি আমি বলতে পারবো না, কারণ আমি কখনো মেলাই না। মানে আমার কাছে ওটা খুব অ্যাংশিয়াস প্রসেস মনে হয় যে সেট ABCD ভাবে 200টা কোশ্চেন মেলাও, কোনটা ভুল হয়ে যাবে। আমি যদি বি, আমার সাপোজ সেট বি আছে, বি দেখ হুম, এত হুম, বড় একটা পিডিএফ মেলাতে হবে, বি দেখতে গিয়ে সি এর মেলিয়েছিল। তো আমি এখনো অব্দি দুটো প্রিলিমস দুটো মেন্স দিয়েছি, হুম। মিসলেনিয়াস দিয়েছি, পলিটিক্যাল দিয়েছি, ক্লার্কশিপ দিয়েছি, রিসেন্ট যেটা হলো। আমি এখনো অব্দি আনসার কি মেলাই। তো আমার পরীক্ষা দিয়ে যেটা মনে হতো ঠিক, আহ, মানে পরীক্ষা দেওয়ার পর বাড়ি এসে আমি একটা গোল করে মার্কস লিখে রাখতাম, কেন বাড়ি এসে আমি পরের সাবজেক্ট পড়ার আগে যেটা পরীক্ষা দিয়ে এলাম সব মেটাতাম, যেগুলো আমার আচ্ছা। ডাউট বা আমি টেস্ট করেছি বা এরকম কিছু। তো ওটা হুম, করে হুম। আমার 510 বা 512 এরকম কিছু এসেছিল। পিএসসির আচ্ছা, আনসার কি যদি মেলাই, তো মানে ওখান থেকে +-5 কিছু একটা হবে। আচ্ছা, আচ্ছা। তো বাংলা, ইংলিশ আর অপশনাল এই তিনটেতে কেমন মার্কস পেয়েছেন বলে মনে হয় আপনার? আহ, যদি আমি 510 ধরেই চলি, যে আমার পেপার 3, 4, 5, 6 যেটা আছে ট্র্যাডিশনাল পেপার আমাদের, এখানে যদি হুম, হুম, 510 পাই, আর হুম, 1057 ইউআর কাট অফ ছিল, সেখান হুম, থেকে হুম, র্যাঙ্ক 38, মানে আমি ধরে চলছি আমি 1100-র আশেপাশে কিছু একটা নাম্বার পেয়েছি। তো একদম। এবার পিটিতেও বা যদি অ্যাভারেজ মার্কস হিসাবে 100 ধরি, তো তাও হচ্ছে আমি প্রায় 480 থেকে 500-র কাছাকাছি নাম্বার আমি বাংলা ইংলিশ আর অপশনালে পেয়েছি।
তবে আমার হুম, মনে হয় আমি অপশনাল যেরকম লিখেছি বা মক টেস্টে যেরকম নাম্বার পেতাম, সাইকোলজি অপশনাল ছিল আমার, আমি 230 বা 40-এর মাঝে কিছু পেয়েছি। আচ্ছা, আচ্ছা, আহ, আচ্ছা। তো এবার আমরা একটু ডিটেল স্ট্র্যাটেজিতে আসছি। তো প্রথমে প্রিলিমস, আচ্ছা প্রিলিমস মেন্স কি একসঙ্গেই প্রিপারেশন করেছিলেন নাকি আলাদা? হ্যাঁ, মানে মেন্স এর জন্য মানে আমি এখনো অব্দি যতটা যা জানি, ওই প্রথম 9-10 মাসে আমি যা হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমি পড়েছি ওটাই এখনো হুম, অব্দি চলছে। তো আলাদা করে আর প্রিলিমস মেন্স এরকম ভাবে আমি পড়িনি। আচ্ছা। তো প্রিলিমসের ইংলিশের যে 25 এমসিকিউ এর এমসিকিউ এর কোশ্চেন্স গুলো থাকে, তো সেই পোর্শনটার জন্য কিভাবে রেডি করেছিলেন ইংলিশটা? ইংলিশ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন যেগুলো রয়েছে সেইগুলো বারবার আমি দেখতাম। মানে আমার প্রিপারেশনে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের এটা বিশাল বড় ভূমিকা রয়েছে। আমি কোনো চ্যাপ্টার পড়ার থেকে বেশি হয়তো পিওয়াই কিউ দেখেছি। তো আচ্ছা। ইংলিশের ওই একটা পার্ট ছিল যে আমি পিওয়াই কিউ দেখতাম। আর হচ্ছে হুম, ফ্রেজাল ভার্ব, ইডিয়াম। ইডিয়াম আমি অনেক পড়েছি, মানে ইডিয়াম সিজিএল এর লাস্ট 5 বছরে যা এসেছিল, আমি যদি 2022-এর প্রিলির কথা ধরি, তো আমার কাছে লেখা ছিল, আমি ইউটিউব দেখে দেখে লিখতাম। ওয়ান আচ্ছা, ওয়ার্ড আমি ইউটিউব দেখে দেখে ওরকম লিখেছিলাম, একটা A4 শিটের মধ্যে করে বানাতাম। তো ওই স্পেসিফিক কিছু চ্যাপ্টার আমি ইংলিশের জন্য করেছি, ওভারঅল ইংলিশের জন্য আলাদা করে কোনো প্রিপারেশন আমি করিনি। আর আচ্ছা, মক আচ্ছা। টেস্টে যা ইংলিশ ভুল করেছি সেগুলো লিখে রাখতাম। হুম, 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 হুম। আহ, আর ইংলিশের জন্য আর এক্সট্রা করে কোনো ক্লাস বা কিছু করেননি, জাস্ট না, পিওয়াই কিউ বেস? প্রিলিমসের ইংলিশের জন্য আমি কিছু করিনি। আচ্ছা, আচ্ছা। এবার হিস্ট্রি, মানে একদম কোর সাবজেক্টে যদি আসি, তো হিস্ট্রির জন্য কি করেছিলেন যদি হিস্ট্রি বলেন? আমার প্রথম সাবজেক্ট হিসাবে ডাব্লিউবিসিএস যেটা পড়া শুরু সেটা হিস্ট্রি। প্রথমে আমি হিস্ট্রি পড়ি। তো হিস্ট্রি আমি বেসিক নলেজের জন্য আহ, তামিলনাড়ু বোর্ডের ক্লাস 11-12-এর কিছু পিডিএফ ডাউনলোড করেছিলাম, ওদের যে বই আছে হিস্ট্রির বই, হুম, খুবই হুম। সিম্পলিফাইড ল্যাঙ্গুয়েজে লেখা। তো সেইটা দিয়ে পড়া শুরু করি, সেটা দিয়ে আমি মেডিয়েভেল পড়ি। তারপরে আমি ডাব্লিউবিসিএস ম্যানুয়াল যে আছে নিতিন সিংহানিয়া স্যার, সেখান থেকে হুম, হিস্ট্রি হুম। পড়ি। তো এই দুটো জায়গা কভার হওয়ার পর আমি এনশিয়েন্ট আর মেডিয়েভেল পার্টটা পুনাম দালাল দাইয়া ম্যামের যে বই আছে আমাদের হিস্ট্রি, সেখান থেকে পড়ি। আচ্ছা, হিস্ট্রি আচ্ছা। প্রিপারেশন পুরোটাই এভাবে। আর আমি ইউটিউব থেকে রাজীব চক্রবর্তী স্যার, সুবলয় বাসু স্যার, এদের বিভিন্ন ইউটিউব চ্যানেলে ক্লাস হতো, এমসিকিউ হতো, নোটস থাকতো, সেই নোটস গুলো আমি ডায়েরিতে লিখে রাখতাম। তো ওখান থেকে ওদের মানে ওই নোটস থেকেও আমি পড়েছি। আচ্ছা, আচ্ছা। আর কোনো এমসিকিউ বুক স্পেসিফিক্যালি ফলো করেছিলেন হিস্ট্রির জন্য? না, এমসিকিউ বুক বলতে ডাব্লিউবিসিএস ম্যানুয়ালের পেছনে আমাদের যে পিওয়াই কিউ দেওয়া থাকতো ওটাই করেছি। আর পুনাম দালাল ভাইয়া ম্যামের যে বইটা আছে তার চ্যাপ্টারের শেষে এমসিকিউ দেওয়া থাকতো, সেটা আলাদা করে। হিস্ট্রির জন্য 2022-এ আমি কোনো, 22-এর মেন্স অব্দি যদি ধরি, কোনো কিছু আমি করিনি। 23-এ আমি আচ্ছা, দিশা পাবলিকেশনের একটা বই কিনেছিলাম। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। তাহলে আপনি হিস্ট্রির জন্য যদি বই বলি, তাহলে পুনম দালাল দাহিয়া ফলো করেছেন। আর আরেকটা কি বই বললেন? তামিল। ডাব্লিউবিসিএস ম্যানুয়াল যেটা, যেটা আচ্ছা। আহ, নিতিন সিংহানিয়া স্যারের, সেটা। আর হুম। তামিলনাড়ু বোর্ডের 11-12-এর পিডিএফ আমি ডাউনলোড করেছিলাম, তখন ওদের ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যেত। এখন জানি না বইগুলো আছে কিনা। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। নেক্সট হচ্ছে জিওগ্রাফি। জিওগ্রাফির ক্ষেত্রে কি করেছিলেন? জিওগ্রাফির ক্ষেত্রে আমাদের ফিজিওগ্রাফিক যে পার্টটা, সেটা হুম। ডাব্লিউবিসিএস ম্যানুয়াল থেকেই পড়া। এছাড়া ইউটিউবে আমি ক্লাস দেখেছি, আমার কাছে জিওগ্রাফি কোনো বই নেই। ইউটিউব থেকে আমি একটা চ্যানেল থেকে সব লিখে রাখ, মানে ওখানে প্লে লিস্ট ছিল একেবারে ফার্স্ট চ্যাপ্টার টু লাস্ট চ্যাপ্টার, যে কেউ যদি করতো তার হয়ে যেত। ওখান থেকে আমি সব নোটস হিসাবে বানিয়ে রেখেছি। এমনকি ওই পিটিতেও আমি ওখান থেকেই পড়ে গেছি আচ্ছা, ওটা কোন জিওগ্রাফির জন্য। ওটা ওটা কোন প্লে লিস্ট ছিল? চ্যানেলটা এখন আর বোধহয় নেই। তো আচ্ছা, এক্স্যাক্টলি চ্যানেলটার নাম মনে পড়ছে না, কিন্তু পুরো ছিল ওটা, একটা কোচিং ইনস্টিটিউটেরই ছিল। তাদের আচ্ছা, হচ্ছে সবকিছু
একেবারে সয়েল ক্লাইমেট থেকে শুরু করে সবকিছু নোটস পাওয়া যেত। এখন খুব সম্ভবত ওটা আর নেই। আচ্ছা আচ্ছা। আহ, আর জিওগ্রাফির জন্য কি স্পেসিফিক্যালি কোনো এমসিকিউ বই বা কিছু করেছেন? না, জিওগ্রাফি কিছু না, ওই নিতিন সিংহানিয়া স্যারের বই, মানে ডাব্লিউবিসিএস ম্যানুয়ালের পেছনে যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ছিল সেটা। আর আমি প্রিভিয়াস ইয়ার কোশ্চেনই মেন ফোকাস ছিল আমার থ্রু আউট মাই প্রিপারেশন। আর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন যদি বাদ দিই তাহলে হচ্ছে নোটস, আলাদা করে কোনো বই থেকে করা এরকম আমি করিনি। আচ্ছা। আর এবার যদি আমি পলিটির ক্ষেত্রে বলি, পলিটির ক্ষেত্রে লক্ষ্মীকান্ত তো পড়েছিলেন আই গেস। আমি পলিটি আচ্ছা একেবারে পিটির টাইমে এসে লক্ষ্মীকান্তের কিছু পার্ট পড়েছি, কিন্তু আচ্ছা। লক্ষ্মীকান্ত আমাকে আমার এক বান্ধবী দিয়েছিল, কিন্তু আমি কিছু পড়িনি, ওই পিটির টাইমেই ওটা কাজে লেগেছে। আমি আচ্ছা সব্যসাচী সাহা স্যারের নোটসই পড়েছি, সেটা ইউটিউবে এখনো অ্যাভেলেবেল, চ্যাপ্টার ওয়াইজ একেবারে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করে সবকিছু রয়েছে। ফ্রিতে তো অ্যাভেলেবেল ওটা? হ্যাঁ, এটাই সার্চ করলেই ইন্ডিয়ান পলিটি অ্যাভেলেবেল। আচ্ছা সেখান আচ্ছা থেকে আচ্ছা। পুরো পলিটিটাই সেখান থেকে পড়া। আর পলিটির জন্য আমি আলাদা যেটা করেছিলাম সেটা একেবারে প্রিপারেশনের শুরুতে, মানে মেবি 2021-এর অগস্ট সেপ্টেম্বর বা অক্টোবর ওই টাইমে আমি একটা চার্ট কিনেছিলাম, যেটা দেওয়ালে লাগানো থাকতো। ওর মধ্যে হুম। আর্টিকেল গুলো ছিল, ওর মধ্যে শিডিউল ছিল, এগুলো ছিল। তো ওই পার্টটা আমি আলাদা করা ওখান থেকে। আচ্ছা আচ্ছা। মানে আমার পলিটি প্রিপারেশন আগে আর্টিকেল দিয়ে শুরু। আমি ঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে এগুলো পড়তাম, বারবার মুখস্থ করতাম বা ঢেকে ঢেকে বলতাম যে কোন আর্টিকেলে কি আছে। তারপরে আমি শিফট করি যে নোটস বা এইসব ব্যাপারে। আচ্ছা আচ্ছা। ইকোনমি, ইকোনমিটা যদি বলেন। ইকোনমিক্স হচ্ছে নিতিন সিংহানিয়া স্যারের যে বই আছে, ইন্ডিয়ান ইকোনমিক যে বইটা, খুব সুন্দর করে লেখা। তো ইন্ডিয়ান ইকোনমি ওই বইটাই আমি পুরো পড়েছি। এছাড়াও হুম হুম। হচ্ছে আমি মেন্সের সময় বা বিভিন্ন সময় আমি অনেক ম্যামের থেকে তার মানে বলতাম যে কোনো মক পাওয়া যাবে কিনা, তো তারা আমাকে অনেক পিডিএফ প্রোভাইড করতো। আছে মানে একজনের কাছে আমি অলরেডি ফেসবুকে আছে, ইন্টারভিউ দিয়েছি। আহ, সে আমাকে প্রচুর পিডিএফ প্রোভাইড করেছে। তো বেসিক পড়াটা ইকোনমি, যেটা আমি ইন্ডিয়ান ইকোনমি বই থেকে করেছি, তারপরে তো পিডিএফ। আচ্ছা। তো আপনি কথার মধ্যে ফেসবুক মেনশন করলেন, তো আপনি কি মানে সোশ্যাল মিডিয়াতে অন ছিলেন ডিউরিং ইয়োর প্রিপারেশন? না, সোশ্যাল মিডিয়া বলতে আমার কাছে শুধু হোয়াটসঅ্যাপই আছে, আর হচ্ছে আচ্ছা অন্য কোনো কিছু নেই। 2018 থেকে আমার ফেসবুক ডিঅ্যাক্টিভেট করা। ইনিশিয়ালি তো আচ্ছা। এই 30 দিন বা কিছুর জন্য একটা ডিঅ্যাক্টিভেট করা যায়, ওটা করেছিলাম। তারপরে তো হুম। আর খোলাই হয়নি। হোপফুলি অ্যাকাউন্টও ডিলিটেড আছে দিল। মানে আচ্ছা। নিজে থেকে করেছি বলে বা মনে হয় না, ডিঅ্যাক্টিভেট হ্যাঁ। করেছিলাম এটুকু মনে আছে, ওই গেটের সময় ওটা করা। আর এখন হুম। আর নেই। না, ডিঅ্যাক্টিভেট থাকলে আপনি মানে আপনি যখন খুশি ডিঅ্যাক্টিভেট ওটা করতে পারেন। মানে ওটা আবার অ্যাক্টিভ করা কোনো সমস্যা না, জাস্ট লগ ইন করলেই হয়ে যায়। মানে ওটা ডিলিট হয় না। মানে হুম, আচ্ছা, ডিলিট হবে না। এই 7 বছরে আমার পাসওয়ার্ড মনে নেই আর ইচ্ছাও নেই। না, আমি অসাধারণ না। নতুন করে ফেসবুকে আসতে চাই। আচ্ছা, তো তো আপনি যেটা বললেন যে ফেসবুক থেকে মানে ওই ম্যাডাম আপনাকে পাঠিয়েছে, তো সেটা মানে কি হিসেবে? না, ম্যাডামের সাথে রিসেন্টলি আমি এরকমই এই একটা ইন্টারভিউ দিয়েছি ম্যাডামের কাছে, আচ্ছা তার সাথে আমি যোগাযোগ করে আহ, সে আমাকে প্রচুর পিডিএফ প্রোভাইড করেছে, কিন্তু আমি পড়িনি সেভাবে তার কাছে। পিডিএফ আমি আচ্ছা প্রচুর পেয়েছি। আচ্ছা। মেবি সেটা হোয়াটসঅ্যাপে বা এরকম কোনো আদার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম অ্যাপার্ট ফ্রম হ্যাঁ, ফেসবুক? মানে আমার আমার বাড়ি গড়িয়ায়, তার বাড়ি নাকতলায়, তো এরকম আচ্ছা কন্ট্যাক্ট হয়েছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা। আন্ডারস্ট্যান্ড। এটা মানে প্রিলিমস এর টাইমে কিন্তু এটা নয়, মানে প্রিলিমস আমি দিতে গেছি ওই নিতিন সিংহানিয়া স্যারের বই পড়ে আর কিউ পড়ে। এইটা হুম মানে হুম। এই যে পিডিএফ এর কথা, এটা মেন্সের সময়, তাও মেন্সের কাছাকাছি সময় এই টাইমটা। আচ্ছা আচ্ছা। তো সায়েন্স অ্যান্ড টেক, এনভায়রনমেন্ট, কারেন্ট অ্যাফেয়ার্স, এগুলোর জন্য কি করেছিলেন? কারেন্ট অ্যাফেয়ার্স এর জন্য আমি 2022 সালে যেটা করতাম, মানে 22-এর যে প্রিলি বা মেন,
এটা স্বপ্ন বলে একটা ওয়েবসাইট ছিল, ওয়েবসাইটই। ওনাদের টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপেও চ্যানেল আছে। ওখানে ওরা মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স দিত, 300টা করে প্রশ্ন দিত। তো আমি পিডিএফ ডাউনলোড করে নিতাম, তো ওইগুলোই দেখতে থাকতাম। তো আমি এই 5-6 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স করেই পরীক্ষা দিতে গেছি। সেটা ফিলিমসও হতে পারে, মেন্সও হতে পারে 2022-এর ক্ষেত্রে। তো কারেন্ট অ্যাফেয়ার্সটা ওভাবেই হচ্ছে ওখান থেকে করা। তো এই 5-6 মাসের যে পড়ে গেছিলেন, অনেকে তো বলছে 1 বছর ন্যূনতম দরকার। তো আপনার ক্ষেত্রে মানে রেশিও কেমন ছিল, কতগুলো পেরেছিলেন? প্রিলিমস এর ক্ষেত্রে তো অসুবিধা হয়নি, 2022-এর প্রিলিমসে কোনো অসুবিধা হয়নি। কিন্তু আচ্ছা। মেন্সে বা মানে মেন্সে যে প্রশ্নগুলো এসেছিল ওগুলো আর 2023-এ আমাদের মেন্স হয়। 23-এর কোশ্চেন বোধহয় খুব একটা কিছু ছিল না, যা ছিল 21-22 ওরকম হুম টাইপের। তো হুম। মেন্সে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে আমি সেরকম কিছু পারিনি। আচ্ছা আচ্ছা। আর সায়েন্স আহ অ্যান্ড টেক যদি হুম, বলুন বলুন। সায়েন্স অ্যান্ড টেক যদি বলি, তো যদি প্রিলিমস এর কথা বলি, আমি কিচ্ছু পড়ে যাইনি। আহ, শুধু আমি প্রিলিমস দিতে গেছি হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমি আর কারেন্ট অ্যাফেয়ার্স পড়ে, আর জিকে পার্টটা পড়ে। তো হুম যেহেতু আমি 9, 10, 11, 12 সায়েন্স পড়াই, তো খুব একটা আমি কিছু পড়ে যাইনি। মেন্সের সময় পড়েছি, আমার কাছে একটা বই ছিল। ছিল মানে এখনো আছে, কিছু একটা এনসাইক্লোপিডিয়া, জেনারেল সায়েন্স এনসাইক্লোপিডিয়া, আরিহান পাবলিকেশনের বোধহয়। তো ওখান হুম থেকে হুম তাও স্পেসিফিক কিছু চ্যাপ্টার, মানে যেগুলো আমরা স্কুলে পড়াই না, থাকে না, গ্লাস, সিমেন্ট, এগুলো যদি বলি, বা বায়োলজির কিছু স্পেসিফিক চ্যাপ্টার, ওই কিংডম ক্লাসিফিকেশন, এই পার্ট গুলো আমি পড়ে গেছিলাম। কারণ বাকি যে পার্টটা আমাদের থাকে, মানে হুম। কোশ্চেন যেখান থেকে আসে সিলেবাসের অন্তর্গত, সেগুলো স্কুলের কারিকুলামে মোরাললেস থাকে। তো আমি সায়েন্সের পার্টটাতে 2022-এ খুব একটা জোর দিই। আচ্ছা আচ্ছা। কিন্তু আর কেউ যদি বই জানতে চায়, আহ, তাহলে হচ্ছে জেনারেল সায়েন্স যে বইটা আছে আরিহান পাবলিকেশনের, খুব ভালো বই। আচ্ছা। আর এনভায়রনমেন্টের জন্য কিছু করেছিলেন? না, আলাদা করে এনভায়রনমেন্টের জন্য ইভিএস যে পার্টটা আমি কিছু করিনি, যেখান থেকে মেন্সে প্রচুর প্রশ্ন আসছে। হুম হুম হুম। আমি ওই আচ্ছা পার্টটা তৈরি করে যাইনি। আচ্ছা। আর ট্র্যাডিশনাল জিকে? আর ট্র্যাডিশনাল জিকে আমি জিকে মোরাললেস আমাদের যে কটা মানে যতগুলো চ্যাপ্টার থাকে, মানে জিকে তো আর শেষ নেই, যে কোনো হুম জিনিসই জিকের মধ্যে চলে আসে। তো সেটা যতটা কভার করা যায় আমি পুরোই কভার করে গেছিলাম। তাই মিঠুন সিংহানিয়া স্যারের যে বই, তার মধ্যে চ্যাপ্টার ওয়াইজ দেওয়া আছে হুম ডাব্লিউবিসিএস হুম ম্যানুয়ালে। বা ইউটিউবেও আমি অমিত স্যার বলে একজন আছে, তার ক্লাস থেকে প্রচুর কিছু লিখেছিলাম। তো ওই জিকে ভাবে তৈরি করা। জিকের মধ্যে আমাদের যা যা পড়ে বেসিক্যালি, ওইগুলো আমার মানে পুরো কভার করে আমি পরীক্ষায় বসেছি, অ্যালং উইথ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অ্যানালাইজ করেও অনেক নতুন নতুন ডেটা পেয়েছি। নতুন ডেটা বলতে নতুন নোটস বানাতে পেরেছি অনেক কিছু। যেমন শুধু আমি আনসারটা পড়তাম সেটা নয়, যে বাকি যে 3টে অপশন আছে, সেখানে যদি কোনো অপশন আমি জানি না, তো সেই অপশনটা কি, মানে সেই অপশনটা সার্চ করে নিলাম, সেখান থেকে কিছু পেলে আমি লিখে রাখতাম। তো এভাবেই জিকে পার্টটা তৈরি করা। আচ্ছা। নেক্সট হচ্ছে ম্যাথ। ম্যাথসে আপনি কেমন? গেট ক্র্যাক করেছেন, অবভিয়াসলি ভালো। তো ম্যাথসের স্ট্র্যাটেজিটা একটু বলুন। আর আপনি তো পড়াতেনও। মানে ম্যাথস হচ্ছে যে ওই মানে ম্যাথ সায়েন্স না পড়েই চলে গেছি। মানে আচ্ছা। সেটা প্রিলি হোক কি মেন্স হোক। আর 2022-এর ক্ষেত্রে এই দুটো জিনিসে একদমই ফোকাস করিনি আমি। ম্যাথস হচ্ছে যে মানে যারা পরবর্তীকালে 2024-এ যারা পরীক্ষায় বসবে বা তারপরে, যে এই মুহূর্তে হুম অ্যাডভান্স ম্যাথসের কোশ্চেন বেশ কিছু আসছে। হুম তো হুম হুম অ্যাডভান্স ম্যাথস খুব ইম্পর্টেন্ট যারা করতে চায় তাদের জন্য। এছাড়াও বেসিক যে 10-12টা চ্যাপ্টার আছে, যেটা অ্যারিথমেটিকের পার্ট হয়, যদি আমি অ্যালজেব্রা কে বাদ দিই, মেন্সুরেশন বাদ দিই, জিওমেট্রি বাদ দিই, তাও যে হুম হুম বেসিক হুম 10-12টা চ্যাপ্টার আছে, সেইগুলো হুম যদি হুম করে যাওয়া যায় তাহলে কোনো সমস্যা হবে না। ধীরে ধীরে প্রচুর ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইট দেখেও তারা করতে পারে। ইউটিউবে প্রচুর যে সিজিএল এর জন্য যে স্যারেরা বেসিক্যালি ক্লাস নেয়, আদিত্য রঞ্জন স্যার হোক বা গগন প্রতাপ স্যার হোক, এদের ক্লাস দেখেও সবাই যে কেউ শিখে যেতে পারে। প্লেলিস্ট তাদের সবকিছু থাকে। একদম একদম একদম। আম,
মানে 2020 থেকে তো বেসিক্যালি এই আনএক্সপেক্টেড শিফটটা এলো, যে অ্যাডভান্স প্রচুর পরিমাণে দিতে আরম্ভ করলো। তো আহ, এটাই একটা সমস্যা। আর এখন তো মানে দু মানে হাজার বাইশের এখন তো রিজনিং দেয়ও না। হ্যাঁ সেটাই বলছি, 22-এর কোশ্চেন পেপারে মেন্সে সেভাবে রিজনিং ছিল না। সেম 23-এর কোশ্চেনও খুব একটা হার্ডলি 15 থেকে 20টা, হয়তো 20টাও হয়তো নয় যে হুম, রিজনিং আছে, পুরোটাই ফোকাস হয়ে গেছে অ্যারিথমেটিক আর অ্যাডভান্স ম্যাথস আমরা যেটাকে বলি। একদম একদম। তাও সেটাই। কেউ যদি ম্যাথসে ভালো মার্কস পেতে চায়, যদি হুম, মেন্সের কথা বলি সেখানে, তাহলে অ্যাডভান্স ম্যাথ যদি কেউ করেও না যায়, বেসিক যে 10-12টা চ্যাপ্টার আছে সেটা করে গেলেও প্রত্যেকটা চ্যাপ্টার থেকে অ্যারাউন্ড 7-8টা করে কোশ্চেন আসে। মানে অ্যারাউন্ড 80-90 ইজিলি অ্যাচিভেবল। আচ্ছা আচ্ছা। আম, আচ্ছা, তাও আইডিয়ালি আপনার মতে আহ, সম্পূর্ণ ম্যাথ সিলেবাস শেষ করতে কত সময় লাগা উচিত একজন অ্যাসপিরেন্টের? এইটা তো মানে এটা খুব একটা আপেক্ষিক প্রশ্ন, যেটা অ্যাসপিরেন্ট টু অ্যাসপিরেন্ট ভ্যারি করবে, কারণ কে প্রত্যেক দিন কতটা ইনপুট দিচ্ছে, মানে কে কতটা আওয়ার, কত ঘন্টা সে প্র্যাকটিস করছে। যদি ধরে নিই যে দিনে 2 ঘন্টাও কেউ আলাদা করে রাখছে, বা সপ্তাহে 15 ঘন্টা সে অঙ্ক করছে, তাহলেও 6 মাস এনাফ টাইম যে বেসিক ম্যাথস মানে 10-12টা চ্যাপ্টার যে বললাম, সেখানে যা যেরকম প্রশ্ন আমাদের আসে সেই প্রশ্নগুলো পুরো কভার করে নেওয়া, বা একটু মানে সিজিএল এর মতো প্রশ্ন অতটা কঠিন না হলেও এখন প্রায় কিছু প্রশ্ন সিজিএল স্ট্যান্ডার্ডে বা তার থেকেও কঠিন আসে। তো সিএইচএসএল বা আরআরবি এনটিপিসির যে পরীক্ষাগুলো হয়, মানে আরআরবির যা যা পরীক্ষা হয়, সেরকম স্ট্যান্ডার্ডের প্রশ্ন যদি সে মানে কোনো একটা পার্টিকুলার চ্যাপ্টার সাপোজ পার্সেন্টেজ করছে, দেন পার্সেন্টেজ থেকে আরআরবি তে যেমন প্রশ্ন আসে বা সিএইচএসএল এনটিএস, সেগুলো করে করতে থাকে। 6 মাসে যদি ডেডিকেটেডলি সে পড়ে, যে উইকে 15 ঘন্টা ধরেই আমি যদি চলি, আর সে ম্যাথস ব্যাকগ্রাউন্ড তার নেই, মানে সে সায়েন্স স্টুডেন্ট নয়, এটা যদি ধরে চলি, তাহলেও হয়ে যাওয়া উচিত। কিন্তু এই একটাই কথা, ডেডিকেটেডলি উইকে যদি সে 14-15 ঘন্টা দেয়। হুম হুম, একদম একদম একদম। আচ্ছা, এবার একটু অপশনাল স্ট্র্যাটেজিটা যদি একটু বলেন, অপশনাল কিভাবে তৈরি করলেন? অপশনাল আমার সাইকোলজি ছিল, আর আমি লিখেছি ইংলিশেই, সাইকোলজি লিখেছি। তো এটা অনেকে একটা শুরুতে বলে রাখছে, অনেকের প্রশ্ন থাকে ইংলিশে লিখলে বেশি নাম্বার পাওয়া যায়, বাংলায় কম পাওয়া যায়, এরকম মানে এটা সম্পূর্ণ একটা মিথ। এবারে যদি রেজাল্ট দেখা যায়, এরকম অনেক মিথ নষ্ট হয়ে গেছে, যে এই সাবজেক্টে নাম্বার পাওয়া যায় না, ওই সাবজেক্টে বেশি নাম্বার পাওয়া যায়। যার যেটা ভালো লাগে সে যেন অপশনাল সেটাই নেয়, যার প্রতি তার কনফিডেন্স গ্রো করে। তো অপশনাল আমি পড়েছি, আমি স্মিতা দে ম্যামের কাছে পড়েছি অপশনাল। অপশনালের কোনো বই আমি পড়িনি। তো ম্যাম যা নোটস প্রোভাইড করতো সেগুলোই পড়তাম, সেগুলোই লিখতাম। ইনিশিয়ালি লিখতাম না, বা মানে শুরুর 4-5 মাস যদি বলি, অপশনাল যবে থেকে পড়া শুরু করেছি, পড়তাম, মানে প্রচুর পড়তাম। হুম হুম তারপরে লেখা শুরু, কারণ অপশনাল আমাদের লেখাটা খুব গুরুত্বপূর্ণ। কারণ হুম হুম যতক্ষণ হুম না আমরা অপশনাল লিখছি, স্পিডটা আসে না। 400 নাম্বার খুব গুরুত্বপূর্ণ হয়ে যায়, এই 400 এর মোরালেস মানে লেসের কোনো জায়গা নেই। 400 অ্যাটেম্প করে আসাটা খুব গুরুত্বপূর্ণ গ্রুপ এ বি তে চাকরি পাওয়ার জন্য। হুম 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 তো ইনিশিয়ালি পড়া, বেশ কিছুটা সময় পড়ার প্রতি ইনভেস্ট করা, যে দিনে আমি যতটা টাইম পাচ্ছি সাইকোলজি পড়ছি। তো আচ্ছা তারপরে লেখা শুরু, দেন প্রিভিয়াস ইয়ার কোশ্চেন লেখা, দেন মক টেস্ট দেওয়া, এইভাবেই অপশনাল পার্টটা তৈরি করা। আচ্ছা আচ্ছা। ইন্টারভিউ ইন্টারভিউ প্রিপারেশন আর ইন্টারভিউ ডে এর এক্সপিরিয়েন্স যদি একটু বলেন। আমাদের রেজাল্ট বেরোয় 13ই ডিসেম্বর, যদি খুব ভুল না করি শুক্রবার ছিল। 2024-এ আমার ইন্টারভিউ ছিল 9th জানুয়ারি, সেকেন্ড দিনে আমার ইন্টারভিউ ছিল। তো আমি হুম টাইম পেয়েছি অ্যারাউন্ড এই 24-25 দিন, যে টাইমটা পেয়েছি। এবার হুম হুম ইন্টারভিউ প্রিপারেশনটা অনেকটা ভাস্ট, মানে আমাদের কি প্রশ্ন করা হবে আমরা কেউ জানি না। তো হুম মানে আলাদা করে ইন্টারভিউর জন্য প্রিপেয়ার হওয়া, আলাদা করে মেন্সের জন্য প্রিপেয়ার হওয়া, প্রিলির জন্য প্রিপেয়ার হওয়া, এভাবে না করে আমরা যদি পুরো একটা হলিস্টিক অ্যাপ্রোচ নিই, যে আমি তো যা পলিটিতে পড়ছি সেটা প্রিলিমসেও কাজে লাগবে, মেন্সেও কাজে লাগবে, আমার ডেসক্রিপটিভ ইংলিশ বাংলাতেও কাজে লাগতে পারে, আর হচ্ছে ইন্টারভিউতেও কাজে লাগবে, ওইভাবেই পুরো প্রিপারেশন নেওয়া। আলাদা করে ইন্টারভিউ এসছে বলে এই জিনিসগুলো পড়বো, এরকম খুব একটা করিনি।
যদিও আমি ইন্টারভিউ গাইডেন্স নিয়েছি একটা কোচিং ইনস্টিটিউট থেকে, সেখানে দুটো মক দিয়েছি, আরো একটা জায়গাতে মক দিয়েছি। তো মক দিয়ে দু তিনটে মকে আমি অ্যাপিয়ার করেছিলাম। আর হচ্ছে যে ওই রিসেন্ট যা যা আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড, কারেন্ট অ্যাফেয়ার্স বলতে রিসেন্ট হ্যাপেনিং যা ছিল সেগুলো থেকে যা ডেটা হতে পারে, গভর্নর চেঞ্জেস, আমাদের ইন্টারভিউ টাইমে অনেক গভর্নর সাফেল হয়েছে, সেই নামগুলো, তাদের নামগুলো জেনে রাখা। বা ইন্টারভিউর ক্ষেত্রে আরেকটা খুব গুরুত্বপূর্ণ জিনিস আছে, সেটা হলো ডিস্ট্রিক্ট ওরিয়েন্টেড পড়া। যে যে ডিস্ট্রিক্ট থেকে বিলং করে তার যে জিওগ্রাফিটা, সেইটার প্রতি ফোকাস। এবার আমি যেহেতু কলকাতা থেকে, আমার জিওগ্রাফির পার্টটা, কলকাতা রিলেটেড জিওগ্রাফির পার্টটা একটু কমই। তো হুম। মানে স্কিম যা আছে, স্টেট হতে পারে, সেন্ট্রাল গভর্নমেন্টের যা, স্টেট গভর্নমেন্টের যা ওয়েলফেয়ার স্কিম আছে সেগুলো পড়া, সেগুলো ক্রাইটেরিয়া পড়া, এইগুলো ইন্টারভিউর জন্য খুব গুরুত্বপূর্ণ। আর তো যে আমাদের বাকি পড়াশোনা যা আমরা পড়ে এসেছি সেটা ইকুয়ালি ইম্পর্টেন্ট। আর একটা খুব গুরুত্বপূর্ণ যেটা আমাদের পার্সোনালিটি টেস্টে লাগে, সেটা হচ্ছে অপশনাল। অপশনাল থেকে আমি আমার ক্ষেত্রে বলতে পারি যে প্রায় আমার 8-10টা বা 7-8টা প্রশ্ন অপশনাল থেকে হয়েছিল। ইন্টারভিউ লাস্ট ফেজটা যেটা চলছিল, শুধু অপশনালের প্রশ্নই হচ্ছিল। তো অপশনাল ইকুয়ালি ইম্পর্টেন্ট আমাদের পার্সোনালিটি টেস্টের জন্য। আচ্ছা, কতক্ষণ চলেছিল আপনার ইন্টারভিউ? মেবি 22-25 মিনিট এরকম কিছু একটা হবে। আমি একটা আচ্ছা, 37-এ ঢুকেছি, আমার এটা মনে আছে। বেরিয়েছি কখন আমার মনে নেই, আমার ওটা আর দেখা হয়ে ওঠেনি। তো আর মেবি এই প্যানেলে দুটো প্যানেল, 3 জনের প্যানেল ছিল। আচ্ছা, আচ্ছা, ওকে। তো আপনি যখন ইন্টারভিউ দিয়ে বেরোলেন তখন কি মনে হলো যে মানে তাদের এক্সপ্রেশন বা এই ফেস পড়ে কেমন মনে হলো যে মানে দে আর প্লিজড অর নট? মানে যে আমাদের রেসপেক্টেড ম্যাম, চেয়ারম্যান ম্যাম যে ছিল, বা আরো দুজন স্যার যে ছিল, ওনাদের দেখে খুব একটা কিছু বোঝা যায় না। তো আমরা ওনারা খুবই কর্ডিয়াল ছিল, খুবই সাপোর্টিভ ছিল। অ্যাটমসফিয়ারটা আমরা যেরকম ভেবে যাই যে এরকম একটা গুরু গম্ভীর পরিস্থিতি হবে, সেরকম কিছু না। স্যার ম্যাম যতজন ছিল তারা খুব কর্ডিয়াল ছিল, ইভেন কিছু ভুল করলে বলেও দিচ্ছিল। আমার হুম, ক্ষেত্রে বলে দিয়েছিল, একটা উত্তর বলে দিয়েছিল। তো হুম। নর্মাল প্রশ্ন যেমন হয়, কিন্তু খুব একটা দেখে মনে হয়নি যে প্লিজ হচ্ছে কি, আহ, তাদের ফেসিয়াল এক্সপ্রেশন খুব একটা চেঞ্জ হয়। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আম, আচ্ছা, আর কিছু একটা বলছিলেন তখন, কানেকশনের জন্য কেটে গেল। ওই লাস্টে যেই যে স্যার আমাকে প্রশ্ন করেছিল, উনি সাইকোলজি থেকে যে প্রশ্ন করছিল, ওই একটা সময় মনে হয়েছে যে উনি যেরকম চাইছে আমি সেরকম উত্তর দিতে পারছি, যেরকম একটু জাস্ট অল্প সময়ের জন্যই মনে হয়েছিল। তাই আমার বেরিয়ে মনে হয়েছিল যে পিটিটা ভালোই গেছে। আচ্ছা, মানে ওভারঅল এক্সপিরিয়েন্স গুড। হ্যাঁ, পিটির ক্ষেত্রে একটা কথা বলতে পারি যে অনেকটা আমাদের ক্রিকেট ম্যাচের মতো, স্টার্ট সে কি হলেও এন্ডিংটা ভালো থাকা জরুরি। হ্যাঁ, ট্রু, ট্রু, ট্রু। একদম, একদম, একদম। মানে লাস্টের ইমপ্রেশনটাই কিন্তু অ্যাকচুয়ালি মনে থেকে যায়, লাস্ট আর ফার্স্টের ইমপ্রেশন। মানে অ্যাকচুয়ালি মানে আপনি যেহেতু সাইকোলজির স্টুডেন্ট, তো সাইকোলজিতেও ওই যে ফরগেটিং কার্ভ একটা আছে না, ফরগেটিং কার্ভ একটা রয়েছে, তো হ্যাঁ, হ্যাঁ, সেক্ষেত্রেও দেখবেন মানে যদি আপনি একটা লিস্ট অফ ওয়ার্ডস যদি আপনি মনে করতে চান, তাহলে আপনার প্রথম ওয়ার্ড আর লাস্টের ওয়ার্ডটাই সবচেয়ে বেশি মনে থাকে, মাঝখানে কি হলো বেশি। সেটা নিয়ে অত বদার হয় না, মানে মাথায় থাকেও না ইনফ্যাক্ট। একদম। তবে আচ্ছা। ইন্টারভিউর ক্ষেত্রে প্রিপারেশনের জন্য আমি বলবো যে যখন যে প্রিলিমস এর জন্য যখন পড়া শুরু করেছি, সেগুলো যেন খুব একটু ইনডেপথ পড়া হয়। কারণ আহ, আমার যে প্রশ্ন আমাকে করেছিল সেখানে অ্যামেন্ডমেন্টের উত্তর আমাকে দিতে হয়েছে। তো আমি আলাদা করে আর পিটির আগে অ্যামেন্ডমেন্ট কি কি আছে এতগুলো অ্যামেন্ডমেন্ট পড়িনি। সেটা ডিউরিং মাই প্রিপারেশন যা আমি অ্যামেন্ডমেন্ট পড়ে এসেছি, সেখান থেকেই প্রশ্নটা অনেকটা ছিল। তো যা আচ্ছা, পড়ছি সেটা হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমি বা সায়েন্স হতে পারে, অঙ্ক হতে পারে, ইংলিশ বাংলা হতে পারে, সেটা যেন একটু ভালোবেসে পড়া হয়। কারণ পড়াটার প্রতি যদি একটু ভালোবাসা থাকে, তাহলে বার্ডেনটা কম লাগে। কারণ এত ভাস্ট সিলেবাস, যেটা ইভেনচুয়ালি লং রানে খুব হেল্পফুল হবে আমাদের জন্য যদি পড়াটাকে একটু ভালোবেসে পড়ি। আচ্ছা, একদম, একদম। আচ্ছা, সারাদিনে কতক্ষণ তাও মোটামুটি হতো পড়াশোনা আপনার ক্ষেত্রে?
প্রিলিমস, মেন্স আর ইন্টারভিউ, এই তিনটে যদি আমি এক্সাম ধরি, এই এইগুলো 7 দিন আগে থেকে আমি পড়ানো বন্ধ করে দিতাম। তো তখন আমি যতক্ষণ জেগে আছি ততক্ষণই পড়ছি। এটা আরামসে 18-19 ঘন্টা হয়ে যেত, আমি খাট থেকে খুব একটা নামতাম না, কারণ আমি আচ্ছা। মাঝখানে খুব একটা আর পড়ার টাইম পেতাম না। আমি হুম, হুম, যতক্ষণ জেগে আছি ততক্ষণ পড়ছি, মাঝখানে হয়তো 5-7 মিনিটের করে ন্যাপ নিয়ে নিতাম। কিন্তু বাকি প্রিপারেশন যদি ধরি, তাহলে পার ডে ওই মানে সব মিলিয়ে হয়তো 3 আওয়ার্স, 2.5 আওয়ার্স এরকম হবে। কারণ আমার প্রথম পড়ানো থাকে সকাল 7টায়, আর আমি রোজ বাড়ি ফিরি প্রায় 11:30 এরকম টাইমে, সপ্তাহে 3 দিন বাদ দিয়ে। তো হুম, বাড়ি ফিরে আমি প্রত্যেকদিন চেষ্টা করতাম যে 2টো, 2:30টা, 3টে, যেদিন যেমন পারতাম ততক্ষণ জাগার চেষ্টা করতে পারতাম। সেটাও একটা রুটিন মেনটেন হতো না, কারণ রোজ জাগতে পারতাম না। হুম, তো হুম। অন অ্যান অ্যাভারেজ 2.5-3 ঘন্টা, বা আরো ভালো করে বললে 2.5 ঘন্টা ধরাই যেতে পারে উইকলি, যদি আমি ধরি। মানে উইকলি 2.5 ঘন্টা ধরলে 17.5 ঘন্টা হয়। তো হুম। ওরকমই হবে। আচ্ছা, আচ্ছা। তো আহ, সেক্ষেত্রে আপনি মানে সেক্ষেত্রে রাত জাগতে হতো আই গেস। হ্যাঁ, ওই 2:30-3টে অবধি, বা অনেক অনেক সময় হয়েছে যে একটা কিছু করছি এবার, কিন্তু শেষ করতে করতে দেখা যাচ্ছে 5টা বেজে গেছে। তো সেই হুম। জিনিসগুলো তো, বা যে কোনো পরীক্ষার প্রিপারেশনে আমাদের এইটুকু তো চলতেই পারে, সেটা সমস্যার একদম। ব্যাপার নয়। কিন্তু যখন যেটা ধরেছি মাঝপথে ছেড়ে ঘুমিয়ে পড়বো, এই জিনিসটা করিনি। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আচ্ছা, মোটিভেশন যদি বলি সেটা ধরে রেখেছিলেন কি করে? বিকজ এতটা লং একটা জার্নি। মানে এটা যদি সাইকোলজির দিক থেকে বলি, তাহলে তো আমাদের একটা মোটিভেশন সাইকেল আছে। মোটিভেশন আমাদের শুরু হয় যখন একটা নিড অ্যারাইজ করে, দেন একটা গোল ডিরেক্টেড বিহেভিয়ার আমরা করি। আহ, তো নিড ছিল আমাকে 2021-এ এসে যখন দেখেছি আমাদের, আমি একটু ফাইন্যান্সিয়ালি স্টেবল হয়েছি, বাড়ির সমস্যা অনেকটা কিছুটা মিটেছে। তারপরে ওই একটা চাকরি পেতে হবে, কারণ মা বাবা প্রচুর পরিশ্রম করেছে, মানে অমানসিক পরিশ্রম করেছে আমাকে পড়ানোর জন্য। তো তাদের মানে তাদের জন্য করতে হবে, এটা একটা ব্যাপার ছিল। আর 1-2 জন বন্ধু যারা আছে তারা প্রচুর সাপোর্ট করেছে, সেটা ইমোশনাল সাপোর্ট হোক বা ফাইন্যান্সিয়াল সাপোর্ট হোক, যাই হোক। তো তাদের কথা ভেবেও তো কখনো ডিমোটিভেটেড, লং টার্মে যে পরীক্ষা হচ্ছে না বা পরীক্ষা খারাপ হলে কি হবে, এই ডিমোটিভেটেড হওয়ার কোনো জায়গা আমার কাছে ছিল না। লং টার্মে হয়েছে 2-3-4 মিনিট হয়তো আমি ডিমোটিভেটেড হয়েছি, কখনো কখনো, মানে বয়েজ ডু ক্রাই, মেন ডু ক্রাই, কেঁদে ফেলেছি, কিন্তু তারপরেই আবার ঠিক হয়ে গেছে যে কি করব, আমাকে তো এতটা টাকা আমার লাগবে, আমাকে এতটা সময় পড়াতে হবেই। তো এভাবে পড়েই আমাকে করতে হবে, অন্য কোনো উপায় নেই। তো মানে এটা কিছুদিন আগে এক জায়গায় বলেছি, ইফ ইউ হ্যাভ আ ভেরি স্ট্রং ওয়াই, যে ওয়াই আই ওয়ান্ট টু ডু দিস, দেন কোনো সমস্যায় সমস্যা মনে হবে না। আর লং টার্মে মোটিভেটেড থাকতে হেল্প করে। এবার এখানে আমাদের যে কোর গ্রুপ যেটা আছে, ইনার সার্কেল যেটা আছে, সাইকোলজির ভাষাতে যদি বলি প্রাইমারি গ্রুপে আমাদের যারা থাকে, তাদের সাপোর্টটা খুব, তাদের ইমোশনাল সাপোর্টটা খুব গুরুত্বপূর্ণ হয়ে হচ্ছে। এখানে মা বাবা বা বন্ধু বান্ধবদেরকে পেয়েছি। এই ডাব্লিউবিসিএস এর প্রিপারেশনের সময় আমার এক বন্ধু সাথে পরিচয় হয়েছে, সে কন্টিনিউয়াসলি ফ্রম ফার্স্ট ডে টিল টুডে সাপোর্ট করে গেছে, করে যাচ্ছে। তো ওই মোটিভেশন এদের জন্যই ধরে রাখতে পেরেছি। একদম, একদম। আচ্ছা, কখনো মানে এরকম আই গেস হয়নি, মানে অবভিয়াসলি হয়নি, বাট স্টিল মানে প্রশ্নটা রয়েছে তাই আমি বলছি যে কখনো এরকম মনে হয়েছে যে সবকিছু ছেড়ে দিয়ে অন্য কিছু করি, মানে চুজ আ ডিফারেন্ট পাথ কমপ্লিটলি ফ্রম ডাব্লিউবিসিএস? না, মানে আমি অলরেডি পড়াচ্ছিলাম, এখনো পড়াচ্ছি, আমি স্টুডেন্টের বাড়ি থেকেই এটা করছি। তো আমার হুম, কাছে মানে পড়ানোটা খুব একটা গুরুত্বপূর্ণ জিনিস আমার কাছে, তো সেটা আমি তো অলরেডি করছি। তো ডাব্লিউবিসিএস ছেড়ে দেওয়ার এই ব্যাপারটা মাথায় আসেনি, কারণ অলরেডি হুম। আই এম ইনটু সামথিং যেখান থেকে আমার একটা ডিসেন্ট, মানে ভালো অ্যামাউন্ট অফ মানি আমি আর্ন করছি, আমি আমার ফ্যামিলিকে সাপোর্ট করছি। তো এই চিন্তাটা মাথায় আসেনি। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, যে আচ্ছা, কখনো এরকম হয়েছে যে অনেকদিন একটানা পড়াশোনা হয়নি, তারপরে মানে একটা গিল্ট ফিল হয়েছে যে না কেন হলো না, মানে সেটা যে কোনো কারণেই হতে পারে, এটা কি কখনো হয়েছে?
তো তখন না কিভাবে এটা এই বা যদি পুরো প্রিলিমস থেকে শুরু করে আজকে অবধি দেখি, আজ মানে আমার 9 জানুয়ারি ইন্টারভিউ ছিল, আমি সেদিনই লাস্ট বইপত্র ছিল, তারপর থেকে আজ অব্দি আমি আর কিচ্ছু করিনি। আচ্ছা কিচ্ছু বই খুলেও দেখিনি, শুধু পড়ানোর জন্য যতটা আমাকে বইপত্র লাগে ততটা। তো এই আচ্ছা টাইমটাতে একটা টাইমই খুব চ্যালেঞ্জিং ছিল যেখানে আমি পড়তে পারিনি। হুম তো সেটা প্রায় 4-5 দিন, মানে উইদিন আ স্প্যান অফ 8 ডেজ আমি ইন আ স্প্যান অফ 8 ডেজ আমি 4 দিন মতো পড়িনি। সেটা হচ্ছে যে আমার প্রিলিমস এর আগের সপ্তাহে, মানে ঠিক 8 দিন আগে আমার মায়ের টিআইএ হয়। সেটা হচ্ছে যে টিআইএ হচ্ছে যে স্ট্রোকের আগের স্টেজটা, একটু দেরি হয়ে গেলে স্ট্রোক হয়ে যাবে এরকম। তো মা হসপিটালাইজ ছিল 3 দিন। মানে আমাদের যদি রোববার পরীক্ষা হয়ে থাকে, আগের সপ্তাহের শনিবার মা হসপিটালাইজ ছিল, মঙ্গলবার বাড়ি আসে। এই টাইমটা আমি একদমই পড়তে পারিনি। আর পরীক্ষার আগের দিন রাতে সেম জিনিস মায়ের হয়, আবার টিআইএ হয়। আমি পরীক্ষা দিতে গেছি কেটিসি হসপিটাল থেকে, মার এমার্জেন্সিতে রয়েছে, আমি সেখান থেকে পরীক্ষা দিতে গেছি। তো ওই টাইমটাতে আমার পড়া খুব কম হয়েছে। আর মানে হোপফুলি না, আমি চাই না কারুর সাথে এরকম হোক। আমি বোধহয় একমাত্র ক্যান্ডিডেট যে হসপিটালের এমার্জেন্সিতে রাত 3টের সময় বন্ড সাইন করেছে যে আমি আমার মাকে আইসিইউতে রাখতে পারবো না, জেনারেল বেডেই রাখতে হবে, যদি কিছু হয়ে যায় হাসপাতাল কর্তৃপক্ষ তার জন্য দায়ী নয়। তারপরে সেখান থেকে আমি পরীক্ষা দিতে গেছি। এটা 8 দিনে 2বার হয়েছে। তো ওই টাইমটা খুব চ্যালেঞ্জিং ছিল, আর কখনো মনে হয়নি যে খুব চ্যালেঞ্জিং বা পড়তে পারছি না বা এরকম কিছু। একদম একদম একদম। নেক্সট যেটা প্রশ্ন সেটা হচ্ছে যে গ্রুপ স্টাডি করার কখনো সুযোগ হয়েছিল? গ্রুপ বলতে যদি দুজন বলি তো ডেফিনেটলি হয়েছিল, এছাড়া গ্রুপ স্টাডি কখনো করিনি। তো আমার এক বন্ধুর সাথে যার কথা বললাম, আর এই এই 7 দিনের কথা যে বললাম, ও না থাকলে আমি 2022-এর প্রিলিমসে বসতাম। তো ওই মেন্টাল স্টেটেই ছিলাম না বসার জন্য। ওর সাথেই হয়েছে যা গ্রুপ স্টাডি বা কিছু, যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ধরা হোক বা কোনো পার্টিকুলার চ্যাপ্টার থেকে পড়া হোক, সেখান থেকেও প্রশ্ন ধরছে আমায় বা আমি ওকে ধরছি, ওইটুকুই যা হয়েছে। মানে এটা পুরো টানা চলেছে, 23-এর মেন্স অব্দি টানা চলেছে। আচ্ছা। তো আচ্ছা আচ্ছা, আমরা জানি যে এই পার্টিকুলার এই এক্সামের ক্ষেত্রে অনেক ফ্যাক্ট ডেটা এগুলোকে মুখস্থ করতে হয় এবং অনেকে এগুলো মনে রাখতে পারে না। তো সেক্ষেত্রে এগুলোকে মনে রাখতেন কিভাবে? এর জন্য কি বিশেষ বিশেষ কিছু আপনি টেকনিক কিছু কি ফলো করতেন, একটু যদি বলেন। একটা তো হচ্ছে যে রিড রিড অ্যান্ড রিড এগেন, মানে সেটা যদি করতে থাকি আহ, তাহলে হচ্ছে যে মনে থাকবে। আর আমরা সাইকোলজিতেও পড়ি মেমোরি ইমপ্রুভ করার জন্য পড়াটা বা ওভার লার্নিং এর একটা কনসেপ্ট আছে, বা লেখাটা কতটা গুরুত্বপূর্ণ, লিখছে তো মনে থাকবে। এটা হুম একটা মনে রাখার উপায়। সেটা যে কোনো, সেটা শুধু ডেটা বলে না। আর যদি ডেটা ওরিয়েন্টেড বলি তাহলে ইকোনমিক্স আমাদের খুব ডেটা ওরিয়েন্টেড, মানে প্রচুর কিছু ডায়নামিক ডেটা আমাদের করতে হয়। তো সেইগুলোর জন্য আমি কি করতাম, এরকম 5x5 সেন্টিমিটারের কাগজ কেটে রাখতাম। প্রচুর কাগজ কাটা থাকতো, মানে একটা বড় চার্ট পেপার কিনতাম, সেখান থেকে ভাবে কাটা হতো। তো কেটে তার মধ্যে আমি ডেটা গুলো লিখে রাখতাম। বা হুম হচ্ছে আমি A4 শিট কেটে ছোট ছোট করে তার মধ্যে ডেটা লিখে রাখতাম, সেটা ইকোনমিক সার্ভে হোক, বাজেট হোক, বা শুধু যে এইটুকু পার্ট সেটা নয়। ইকোনমিক্সে প্রচুর ব্যাংকের যে রেট গুলো আছে, বা হেডকোয়ার্টার কোথায় কার আছে, কোন কোয়ান্টিটেটিভ মেজারমেন্ট, কোয়ালিটেটিভ মেজারমেন্ট, এগুলো। তো ওইগুলো হচ্ছে পার্টসে রাখা থাকতো, আর পিরিয়ডিক্যালি আমি দেখতে থাকতাম। আমি পড়াতে পড়াতে প্রচুর পড়েছি, আমার ম্যাক্সিমাম প্রিপারেশনই পড়াতে পড়াতে। তো ওই জিনিসগুলো বারবার দেখতে দেখতে হয়ে গেছে। সেটা শুধুমাত্র যে ইকোনমিক্স এর জন্য না, এটা হিস্ট্রির জন্য তাই করেছি, প্রচুর ডেট মনে রাখতে হতো হিস্ট্রিতে। তো সেইগুলো আমার ছোট ছোট করে লেখা থাকতো, যেগুলো আমি বারংবার পড়তে থাকতাম। মানে পার্স থেকে টাকা বার করতে গেলে তো একটা না একটা কাগজ চোখে পড়তেই, আমি বার করে নিতাম, দেখে নিতাম। টিকিটের পেছনে লেখা ছিল, আমি কোনো কাগজ ছাড়তাম না, আশেপাশে কোনো কাগজ ছাড়তাম না। মানে এখন মেট্রোতে আমাদের ভালো কাগজওয়ালা টিকিট দেয়, এটা যদি আগে দিত প্রিপারেশনের টাইমে, তাহলে আমার অনেক A4 শিট বেঁচে যেত। সেরা সেরা, এটা বেস্ট, এটা বেস্ট এখন অবধি।
আচ্ছা, হ্যাঁ মানে এখন যে টিকিট গুলো দেয় 4-5 দিন আপনি পার্সে রাখলে ইঙ্ক গুলো আর থাকে না, পুরো সাদা কাগজ হয়ে যায় একটা। একদম একদম ঠিক। আচ্ছা, লাস্ট প্রশ্ন সেটা হচ্ছে, যারা ধরুন নতুন প্রিপারেশন করছে কিংবা একবার দুবার পরীক্ষা দিয়েছে, প্রিলিমস মেন্স ক্র্যাক করতে পারেনি, তো তাদেরকে আপনি কি অ্যাডভাইস করবেন? এখনো 2024-এর যে ডিটেল নোটিফিকেশন সেটা এখনো আসেনি, তো পরীক্ষার বেশ কিছুটা সময় আমাদের হাতে আছে ধরে নি, যদি ধরে নি যে 3 মাস 4 মাস যদি ধরেও নি, তাহলে অনেকটা সময় আছে। আর যদি একবার দুবার কেউ পড়ে থাকে, মানে পরীক্ষা দিয়েছে যদি সিরিয়াসলি পড়ে থাকে, তাহলে অনেকটাই পড়া তার হয়ে রয়েছে। তো সেগুলো হুম, রিভাইজ করা খুব গুরুত্বপূর্ণ, যে কখনোই কোনো সাবজেক্ট যাতে আউট অফ টাচ না হয়ে যায়, যে আমি আহ, যখন আমার সব পড়া হয়ে গেছে তারপরে আমি 1 মাস হিস্ট্রি পড়িনি, 1 মাস পলিটি পড়িনি। হুম, পিরিয়ডিক্যালি হুম, সেগুলো পড়া, উইকলি উইকলি অ্যাটলিস্ট যেন একই জিনিস আমি দুবার দেখি, এই জিনিসটা। আর মক টেস্ট দেওয়া খুব গুরুত্বপূর্ণ, সেটা কোনো ইনস্টিটিউটে মক টেস্ট দেওয়া হতে পারে, বা আমাদের কলেজ স্ট্রিটে প্রচুর বই পাওয়া যায় যার মধ্যে 20টা 25টা করে সেট থাকে কোশ্চেনে, সেগুলো দেওয়া। আর ওই যদি ওই বইগুলো থেকে যা আনসার থাকে একবার একটু ডাউট হলে গুগল থেকে চেক করে নেওয়া, অনেক সময় ভুল দেওয়া থাকে, বেশ কিছু অপশন ভুল থাকে। তো মক টেস্ট খুব গুরুত্বপূর্ণ, কেন মক টেস্ট যতক্ষণ না দিচ্ছি, দুবার যদি পরীক্ষায় অ্যাপিয়ার করে থাকি, ধরে নিলাম কেউ করেছে, তো মক টেস্ট যদি না দিই তো বুঝতে পারা যাবে না প্রিপারেশনটা কোন স্টেজে আছে। সেটা যে কোনো হুম, সোর্স থেকে মক টেস্ট দেওয়া গুরুত্বপূর্ণ। আর সবাইকে একই কথা বলবো, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন খুব গুরুত্বপূর্ণ, বিশেষ বিশেষ করে হিস্ট্রি জিওগ্রাফি বাংলা, এই হিস্ট্রি জিওগ্রাফি পলিটি ইকোনমি আর ইংলিশের ক্ষেত্রে। প্রিলিমস এর ক্ষেত্রে আপাতত টার্গেট তো প্রিলিমসটাই হওয়া উচিত, যে প্রিলিমস কোয়ালিফাই হওয়ার পর আমরা মেন্সের কথা ভাববো আপাতত, যদি শর্ট টার্ম চিন্তাটা রাখি। তো প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের কোনো বেটার অল্টারনেটিভ নেই প্রিপেয়ার করার জন্য। ওকে, আর থ্যাংক ইউ। অপশন, হ্যাঁ, প্লিজ বলুন বলুন, কমপ্লিট। হ্যাঁ, যে মানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন যখন দেখছি বা করছি, আমি দেখলাম হয়তো এটা অপশন সি হবে। তো সাপোজ কোনো আনসারে দেখলাম যে রাজেন্দ্র চোলা হবে, এবার ওখানে হয়তো লেখা আছে আদিত্য ওয়ান, আমি আদিত্য ওয়ান কখনো পড়িনি, তাহলে আদিত্য ওয়ান রিলেটেড পড়াটা যেন আমি কমপ্লিট করে রাখি, যে আদিত্য ওয়ানটা কোথায় আছে চ্যাপ্টারে, সেখান থেকে কি কি আমরা জানতে পারি, কারণ অপশন থেকেও প্রচুর কোশ্চেন তৈরি করা যায়। একদম 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 একদম। আচ্ছা, মোটামুটি আমাদের ডান, আমাদের শেষই হয়ে গেছে। যা যা প্রশ্ন ছিল আপনি খুব ভালো উত্তর দিয়েছেন সবগুলো, এবং একেবারে মানে যাকে বলে একদম ক্রিস্টাল ক্লিয়ার ভাবে বলেছেন। আচ্ছা, বাই দ্য ওয়ে, আপনার কি কোনো হবি আছে? হবি বলতে খেলা দেখতে খেলতে ভালোবাসি, এবার খেলা তো আর হয়ে ওঠে না, আর আচ্ছা দেখতে ভালোবাসি, সেটা ফুটবল হোক ক্রিকেট হোক, দেখার চেষ্টা করি। আচ্ছা আচ্ছা, সময় অসাধারণ। সুযোগ হলে মাঠেও যাই, তো চেষ্টা করি অন্তত ইস্ট বেঙ্গলের বেশ কিছু ম্যাচ যাই হয়ে যাক মাঠে যাওয়ার। আচ্ছা আচ্ছা, আম, অসাধারণ। তো সেক্ষেত্রে আহ, অনেক ধন্যবাদ আহ, এতটা সময় দেওয়ার জন্য এবং সবটা এতটা গুছিয়ে বলার জন্য। আগামী জীবন খুব সুখের হোক, এবং আগামী আপনার কর্মজীবন খুব ভালো হোক। যা যা ভেবে এসছেন সেগুলো যেন করতে পারেন। অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ। ঠিক আছে। থ্যাংক ইউ।